আচ্ছা, শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাহিত্য লাভের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের 24তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অনুবাদক, কথা সাহিত্যিক এবং সংগঠক মোহাম্মদ নুরুল হুদা। মোহাম্মদ নুরুল হুদার জন্ম কক্সবাজারে 1949 সালে এবং তার উচ্চশিক্ষা তিনি গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে। 72 সনে তিনি তার স্নাতক হয়ে বেরোন এবং ঠিক সে বছরই ইংরেজি শিক্ষকতাকেই তার পেশা হিসেবে বেছে নেন। ঢাকার সোহরাওয়ার্দী কলেজে তিনি তার পেশা জীবন শুরু করেন ইংরেজি শিক্ষক হিসেবে। যদিও মাত্র 1 বছর পরেই 1973 সালে তিনি বাংলা একাডেমিতে যোগদান করেন এবং সেখান থেকে একজন পরিচালক হিসেবে 2006 সালে প্রায় 34 বছর এর কর্মজীবনের পরে অবসর গ্রহণ করেন। তারপর আবার তিনি তার সেই পুরনো পেশা, প্রথম পেশা শিক্ষকতাতেই ফিরে যান। প্রথমে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বর্তমানে তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি লেখালেখি তো চলছেই। সেই 72 সালেই তার প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছিল, কবিতা গ্রন্থ শনিতে সমুদ্রপাত। তারপর অসংখ্য কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন, সব মিলিয়ে সংকলন ইত্যাদি মিলিয়ে প্রায় 80-র মতো তার কবিতার বই রয়েছে। আর প্রবন্ধ, অনুবাদ, অনুবাদও তিনি করেন বাংলা থেকেও ইংরেজি, ইংরেজি থেকেও বাংলা, দু ভাষাতেই তিনি অনুবাদ করেছেন। সেটি একটি বিশেষ ঘটনা আমাদের সাহিত্যের জন্য। ভ্রমণ কাহিনী, সম্পাদনা ইত্যাদি মিলিয়ে তার আরো প্রায় গোটা 70-এর মতো বই রয়েছে। সব মিলিয়ে 150 গ্রন্থের জনক তিনি আর কি। এবং তার মধ্যে প্রবন্ধের বই রয়েছে বেশ কখানি। আর তিনি বাংলা একাডেমি পরিচালক হিসেবে থাকাকালীনই কয়েক বছর নজরুল ইনস্টিটিউটেরও পরিচালক হিসেবে ছিলেন, কার্যনির্বাহী পরিচালক হিসেবে। এবং তখন তিনি বিপুল কাজ করেছেন নজরুলের সাহিত্য নিয়ে। নজরুলকে তার অনেক দুর্লভ বইয়ের প্রকাশ এবং নজরুলের অনুবাদ করা, নজরুলকে নিয়ে প্রবন্ধ লেখানো, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নজরুলের কবিতার ইংরেজি অনুবাদের একটি বিশাল সংকলন তিনি সম্পাদনা করেন, যেটি এখন পর্যন্ত নজরুলের কবিতার ইংরেজি অনুবাদের প্রতিনিধিমূলক এবং দৃষ্টান্তমূলক একটি সংকলন, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং প্রশংসিত। তিনি তার এইসব কাজের জন্য পুরস্কারও পেয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই একুশে পুরস্কার, যেটি 2015 সালে তিনি পেয়েছেন। আর এছাড়া তিনি বেশ কবছর আগেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও বিজয়ী হয়েছেন। এর বাইরে সার্ক পুরস্কার এবং অন্যান্য নানাবিধ পুরস্কার তিনি পেয়েছেন। বাইরে বিদেশে গেছেন নানা ধরনের সাহিত্য উৎসবে, সেমিনারে। তিনি হাওয়াই স্পেস সেন্টারেও সেখানে একজন গবেষণা ফেলো ছিলেন। তার কাজের ক্ষেত্রও বিচিত্র। লেখালেখির বাইরেও তিনি কপিরাইট বিষয়ে একজন ইন্টেলেকচুয়াল প্রপার্টির একজন বিশেষজ্ঞ। তিনি এখানে তিনি ফোকলোর এবং আমাদের যে কালচারাল হেরিটেজ, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এইসব নিয়ে কাজ করেন। তিনি সংগঠক, অনেক সংগঠনের সঙ্গে পরিচিত, যুক্ত। বিশেষ করে বাংলাদেশের রাইটার্স ক্লাবের তিনি হচ্ছেন রাইটার্স ক্লাবের তিনি সভাপতি। হ্যাঁ, সভাপতি। আর তো আমরা আজকে আমরা তার জীবনেরই, এই বর্ণাঢ্য জীবনেরই গল্প শুনবো, বিশেষ করে তার সাহিত্যিক কর্মকাণ্ড, তার নিজের লেখালেখি, বাংলাদেশের সাহিত্য বিষয়ে তার মূল্যায়ন ইত্যাদি, এবং সবশেষে তার সকণ্ঠের কিছু কবিতা পাঠিয়ে দিয়ে আজকের অনুষ্ঠানে ইতি টানবো। তো আপনার হুদা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিস্তারের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আসার জন্য। আমি সবার পক্ষ থেকে আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আন্তর্জাল মঞ্চে। ধন্যবাদ এবং শুভ সময় আলম হোসেন, আমার দীর্ঘদিনের বন্ধু, আবার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া বন্ধু বলা যেতে পারে। এখনো কিন্তু সশরীরে আমাদের দেখা হয়নি, এখনো কিন্তু আমরা এই অন্তর্জালে আমরা নিজেদের পরস্পরকে দেখছি এবং কথা বলছি। আর দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা। এখন তো আমরা মূলত বন্দী হয়ে আছি, বন্দী হয়ে আছি নিজের মধ্যে, আর অন্তর্জালের মধ্যে খুলে গেছে প্রায় সর্বত্র বিশ্বমান। ওকে, আমরা এবার একটু কাঠামোবদ্ধভাবে আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যাব, ফাঁকে ফাঁকে আমরা অন্যান্য মন্তব্য দিয়েও করব। আমরা যেটা শুরু করি আসলে আমাদের আমন্ত্রিত অতিথির
জীবনের গোড়ার পর্বটা, সাহিত্য জীবনে যেটা সূচনা পর্বের বয়ান, সেটা শুনতে চাই। আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আমার জানার কৌতূহল বিষয় হিসেবে ইংরেজিটাকে কেন বেছে নিলেন আপনি, এবং শুধু বেছে নিয়ে পরবর্তীকালে ইংরেজি সাহিত্যের সঙ্গে, ইংরেজি অনুবাদের সঙ্গে বাংলা সাহিত্য সব মিলিয়ে একটা সাহিত্য জীবন কি আপনার ব্রত হিসেবে বেছে নিলেন? এর গোড়ার গল্পটা, এর প্রণোদনা, এর অনুপ্রেরণা এবং এর সূচনা পর্বের একটা আখ্যান আপনার মুখ থেকে শুনতে চাই। ইংরেজির আগে সাহিত্যের প্রসঙ্গটি বলি, কারণ হ্যাঁ। আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি তার নাম কক্সবাজার, আমি নাম দিয়েছি দরিয়ানগর। হুম। তারপর যে নদীর পাশে, নদীর ছোট নদী আমরা বলি ছড়া, ছড়া মানে ছোট একেবারে ঝিরি আর কি, ঝর্ণাও না ঝিরি, হুম। নদীয়া থেকে গোসাই পাহাড় থেকে নেমে আসা, ঈদগাঁও ছড়া বলে। আমি তার নাম দিয়েছিলাম ফুলেশ্বরী, আবার একটা উপন্যাসে, যে উপন্যাসের নাম জন্ম জাতি, যেখানে আমার জীবনটাও আবার, আমি তো আমার আত্মজীবনে লিখিনি, কিন্তু জীবনের শুরুর গল্পটা হুম। এখানে আছে। সেই নদীর নাম দিয়েছি আমি যে ফুলেশ্বরী, ফুলে শেষ সে ফুলেশ্বরীর পা। তো এইসব এই কারণে মনে হয়, আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে, আমি আগেও এটা বলেছি, আমি খুব কম বয়সে যখন শৈশব থেকে যখন স্মৃতিধর হয়ে উঠছি, তখন আমার প্রথম যে স্মৃতিটা মনে পড়ে, আমার দীর্ঘ একটা কবিতা আছে প্রতীক মানুষ, সেখানে আছে সেই যে স্মৃতিটা, শব্দটা আমার প্রথম কানে বাজে, সেটা হচ্ছে সম্ভবত ধান কাটার মৌসুম। এই সময় ধান কেটে আমরা বলি দইলদা, যারা ইয়ে ধান কাটে আর হুম। কি, হুম। 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 তারা ওই ইয়েতে দুটা ভারে বহন করতে করে এক জোড়া শস্যের আঁটি তারা নিয়ে এলো, মাঠে নিয়ে আসছে এবং উঠোনে ফেলছে। একটা সমারোহ, সবাই ধান আসছে ধান আসছে। তারপর দাদি আমার জিজ্ঞেস করে বলল, এই দৈল্যার কুয়া এসে গেছে, এখন ইয়ে গরম গরম ওদেরকে খাবার দিতে হবে। আইসে দৈল্যার কুয়া আইসে রে ধান। এই যে কথাটা, আমার সবাই চিৎকার করে উঠছে, দেখছে উৎসব একটা, বাহ। তারপর ইয়ে দিয়ে, লাউ দিয়ে লম্বা একটা তরকারি, সে তরকারির সঙ্গে সাদা ভাত দপ করে যাচ্ছে, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। এই প্রথম আইসে দৈল্যার ও আইসরে দাঁত, সেই প্রথম বুঝি সচকিত আমার দোকান। প্রথমে এই জিনিস আমি, এটা আমার কবিতায় পড়ে লিখেছি, এটা আমার মনে আছে। তারপর আরেকটা জিনিস মনে আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম সবাই উঠে গেছে, আমি দাদির সঙ্গেই থাকতাম। দাদি উঠে নামাজ পড়ার পর বলছেন, তবে এই ইয়েটা পবিত্র কোরআন শরীফের এই ইয়ে। আর তারপর আমাকে যখন তিনি ইয়েতে নিয়ে যাচ্ছেন সকালবেলা, স্কুলে দেওয়ার আগে, মক্তবে দেওয়ার আগেও, যখন পবিত্র কোরআনের পাঠ দেওয়ার জন্য আমার আরেক প্রতিবেশী দাদির কাছে নিয়ে যাচ্ছেন, তিনি কোরআনের পাঠ তো দিচ্ছেনই, তার পাশে পাশে তিনি নিজেও আমাদেরকে সোনাবান আমির হামজার পুঁথি পড়াতেন। এটা আর অর্থাৎ এই সুর, লয়, তাল, মানে পদে পদে মিলানো, তারপর কাহিনী, এই বিষয়টা আমার শুরু থেকে কান ধরে ফেলেছে। যদি আমার বাড়িতে এর আগে কোনো কবিতার আসর ইত্যাদি কিছু পাইনি, তারপর ফলে এই কেন সচেতন হয়ে উঠেছে। তারপর যেটা হতো, সে খুব কম বয়সেই আমার যে নদীর বললাম ছড়া, ছোট ছড়া বললাম, তার যে বালি, বালুর চর, চরে শীতকালে বিশেষ করে আমরা হাডুডু খেলতাম। আর কখনো কখনো হতো কি, আমাদের বিখ্যাত কবি রমেশ সেন, তার সঙ্গী ইকবাল থেকে আরম্ভ ফণী বড়ুয়া, এরা কিন্তু দক্ষিণ চট্টগ্রাম মানে এই কক্সবাজারের দিকে শীতকালে এসে সারা রাত কবি গান গাইত। তো রমেশ শীলের সঙ্গে ইকবালের এই ধরনের কবি গানে আমি প্রায় সারা রাত আমার পিতার সঙ্গে ছিলাম। এবং তখন এক সময় হতে হতে তারা কথা বলছে, উপরে উঠে তখন আমার মনে হল যে আমিও কথা বলতে পারি। আগে আল্লাহ লইলাম কলম হাতে ধরি, আমি একজন শিশু কবি, এবার তর্ক করি, এই ধরনের কথাবার্তা আমার মনে আছে। আচ্ছা। এই করার পর তো আমি বোধহয় ইকবালের পক্ষ ধারণ করেছিলাম, কারণ ইকবাল হলো শিষ্য, আসলে গুরু ছিল আমাদের রমেশ সিং। তো শিষ্য হয়ে, আমিও শিষ্য হয়ে তার সঙ্গে কথা বললাম। এরকম আমার হচ্ছে বড় অভিজ্ঞতা। স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পর দেখা যাচ্ছে এম আবুল কাসিম বলে এক হচ্ছে শিক্ষক আছেন আমাদের,
তিনি হচ্ছেন প্রধান শিক্ষক, তিনি কবি, কবিতা লিখতে শুরু করেছেন। আর আমি ইয়েতে দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। একেবারে যে নদীটা আমার বাড়ির পাশে দিয়ে চলছে, বৈশাখ মাসে হাঁটু জলও ওখানে থাকে না, একটু জলই থাকে না বলা যেতে পারে। কিন্তু আমি কবিতা টবিতা এগুলো যত রবীন্দ্রনাথকে দেখলে দাদার মতো মনে হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যতই দাদা মনে হোক, আমার দাদাকে আমি দেখিনি, বললো যে তোমার দাদা এই ধরনের ছেলে, যাই হোক, তাহলে কবিতা তাহলে আমার হাতের মুঠোই আছে। কারণ কবিয়ালের সঙ্গে কবিতার গান গেয়েছি। আর তারপর আমার শিক্ষক স্বয়ং কবি, একেবারে সামনে বসে আছেন জলজ্যান্ত কবি। আর রবীন্দ্রনাথ ও তো দেখতে আমার দাদার মতো লাগে। আর যে বিষয়কর নদী, ওই নদীতে পাশেই ছোট নদী বাঁকে বাঁকে। তারপর এরপরে কিভাবে যেন সামনে যিনি বসে আছেন স্কুলের পাশে, শ্যামাঙ্গিনী এক রমণী, তাকে দেখে যেন কি মনে হলো। এই 2-3 বছরের ভিতরে আমি স্লেটে একটা কিছু লিখে তার দিকে এগিয়ে দিলাম। তিনি দেখে মুচকি এসে আবার তিনি কিছু একটা এগিয়ে দিলেন। দুইজনে একটা মিল দিলাম। যেমন তোমাকে আমি ভালোবাসি, এই ধরনের কিছু কথা লিখলাম। তিনি বলতে আমিও বাসি, তবে এগুলো বলা ভালো নয়। আমিও লিখলাম এই কথা কে কয়, এই জাতীয়। এই খেলতে খেলতে বলা যেতে পারে কবিতার ভিতর প্রবেশ করেছি। তারপর একবার শেষ করে দিই। এরপর আমাদের বাড়ি এখান থেকে একটু দূরে চলে গেল, চলে যাওয়ার মাঝখানে একটা মাঠ। এই মাঠের মাঝখানে একটা ডোবা ছিল। গ্রীষ্মকালে ডোবাটা একেবারেই শুকিয়ে যেত, আর সামান্য একটু জল থাকতো। আর আমরা দুপুরবেলা যখন স্কুল শেষ করে বাড়ি যেতাম, যাওয়ার সময় দেখতাম ডোবায় শামুক চলছে, শামুক হেঁটে বেড়াচ্ছে। এই লাইন ধরে শামুক হেঁটে বেড়াচ্ছে। আমরা দাঁড়িয়ে পড়তাম সঙ্গী সাথী সহ, এবং শামুককে যদি গায়ে স্পর্শ করে দেই, শামুক সঙ্গে সঙ্গে কিন্তু স্টপ হয়ে যাবে, আর সে হাঁটবে। কখন হাঁটবে? যখন আমরা বহু দূর চলে যাব, অর্থাৎ শামুকের চোখ নেই, কিছুই নেই, কিন্তু সে বুঝতে পারে শত্রু পাশে দাঁড়িয়ে আছে। আর কাউকে সে শত্রু মনে করে না যতক্ষণ কেউ তাকে স্পর্শ করে। স্পর্শ করলে সে বুঝে যে শত্রু দাঁড়িয়ে আছে। তো এই নিয়ে ওই সময় অদ্ভুতভাবে আমি একটি কবিতা লিখেছিলাম, যেটা এখনো আছে। আমার শ্রেষ্ঠ কবিতাটা আমি গ্রহণ করেছি। কবিতার নাম শামুক। আমি শুনিয়ে দিই। গুটিয়ে যাও, গুটিয়ে গেলেই সুখ, রোদ দুপুরে পড়বে না আর বুকের তলে হৃদয় নামক আঁখি, টের পাবে না তীর শিকারী পাখি। গুটিয়ে যাও, গুটিয়ে গেলেই ভালো, গভীর সুখে জ্বলবে জ্বলবে আলো। এই যে গুটিয়ে যাওয়ার বিষয়টা, কবিতা তো আমি গুটিয়ে যাওয়ার বিষয়টা দেখতে পাচ্ছি। এই খেলতে খেলতে বুঝলাম যে কখন কবিতা উঠে এসেছে আমার জীবন যাপন থেকে। আরেকটা কথা বলবো, সেটা শীতকালে ঘুম থেকে ওঠার পর সমুদ্র আমার বাড়ি থেকে মাত্র 1.5 মাইল দূরে, ওই শোঁ 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 একটা শব্দ হতো। সেই শব্দ আমাকে জাগাতো এবং কবিতা লেখার একটা অনুপ্রেরণা দিত। তাকে নিয়েও কবিতা লেখা আছে, সেগুলো আর বলছি না। বলা যেতে পারে আমার দাদি, আমার প্রতিবেশী দাদি, আমার বাবা, আমার পাশের যে কবিয়াল, তারা আমার শিক্ষক, এবং আমার প্রতিবেশিনী, আমার ক্লাসের সঙ্গিনী, বলা যেতে পারে। এই আমার মাঠ, আমার শামুক আমাকে কবি হতে সাহায্য করেছে। আচ্ছা, তো অনেক ধন্যবাদ। তবে ইংরেজি সাহিত্য পড়ার ব্যাপারে সিদ্ধান্তটা কিভাবে নিলেন এবং তখন? এটা খুব মজার ব্যাপার, খুব মজার ব্যাপার। আমি ঢাকা চট্টগ্রাম মানে কক্সবাজার থেকে এদিকে হাই স্কুল থেকে পাশ করার তো একটু রেজাল্টটা খারাপ ছিল, ভালো ছিল, কিন্তু এটা উদযাপন করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। চট্টগ্রাম কলেজে এলাম, তখন ভর্তি বন্ধ হয়ে গেছে, কিন্তু মুজাফফর আহমদ চৌধুরী ছিলেন তখন প্রিন্সিপাল। তিনি বললেন যে তুমি রেজাল্ট যেহেতু খুবই ভালো, আমি ইয়েতে বোর্ডে আমি সেকেন্ড হয়েছিলাম, তারপর নেব, কিন্তু হোস্টেল বন্ধ হয়ে গেছে, হোস্টেল নিতে পারবে না। তখন আমি বললাম না, আমার তো ইচ্ছে ছিল কোনো একটা ছোটোয় আব্বাকে পাশ কাটিয়ে ঢাকায় চলে আসা। ঢাকায় এলাম এবং ঢাকা কলেজে ভর্তি হলাম। ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর ঢাকা কলেজে একই ঘটনা ঘটেছিল, কিন্তু বিখ্যাত প্রিন্সিপাল জালাল আহমদ সাহেব, তিনি আমাকে বললেন না, তোমাকে আমি নেবই, এবং দরকার হলে তোমাকে আমার বাড়িতে আমি রেখে পড়াবো, তো তোমাকে আমি অন্য কলেজে যেতে দেবো। ঠিক আছে। এরপরে আবার এইচএসসি দিয়ে পাশ করার পর এখন ইংরেজি পড়া বা বাংলা পড়া বা অন্য কিছু পড়ার বিষয়, এই প্রশ্নটা এসে গেল।
যথারীতি ততদিন আমি কবিতায় ঢুকে গেছি। আমার দু একটি কবিতা পত্রিকায় বেরিয়েছে, সংবাদে বেরিয়ে গেছে, বিভিন্ন পত্রিকায় বেরোচ্ছে, কণ্ঠস্বরে পাঠানো হয়েছে। আব্দুল্লাহ আবু সাইদ পেয়েছেন, বলেছেন যে হ্যাঁ আমি দেখছি, ছাপবো, এই সমস্ত কিন্তু হুম, ছাপা হয় না। হুম, হুম, এই সময় আমি ইয়েতে গেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাপ্লাই করলাম। আচ্ছা, অ্যাপ্লাই করলাম, 1 নম্বর আমার ছিল বাংলা, 2 নম্বর ছিল ইকোনমিক্স, 3 নম্বর ছিল ইংরেজি। তারপর যখন টাঙিয়ে দেওয়া হলো কে কোন সাবজেক্টে যাবে, আমি দেখলাম আমার 1 নম্বর হলো ইংরেজি, 1 নম্বর ইংরেজি, 2 নম্বর, 3 নম্বর তখন আর দেওয়া হয়নি, আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হলো। তো আমি রহস্যটা বুঝতে পারলাম না, যাই হোক আমাকে তো যেতেই হবে, ইংরেজিও মন্দ কি, মন্দের ভালো। তো আমি গেলাম। তিনি যখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি ছিলেন, নাম আমি বলবো না কারণ নাম বলাটা উচিত হবে না, তিনি আমাকে, গেলে ইংরেজিতে তো সাধারণত কথা বলতে হয়, ইংরেজিতে ভর্তি হবে, ইংরেজিতে কথা বলবো না, গেলে হোয়াটস ইউর নেম, আমাকে যখন হোয়াট ইজ ইউর নেম, আমি বললাম যে আমি আগে থেকে নিলাম যে এখানে একটু ইয়ে করি, বাসলামও করি আর কি। বলে আমার নাম মোহাম্মদ নুরুল হুদা। মানে এমন ভাবে বললাম এটা, সে এবার যে ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, এইসব ইংরেজিতে কথা বলতে হবে। কিন্তু আমি ইংরেজিতে ভালো বলতে পারি না, একবার সার্গে যাওয়া উচ্চারণ নেই। আমার দিকে তাকালেন, তাকালেন, তোমার মার্ক তো হাইয়েস্ট ইন দ্য বোর্ড ইংরেজিতে, তুমি ইংরেজিটা শেখো, ইংরেজি পড়ো। আচ্ছা, তো আমি আর কিছু বুঝতে পারলাম, শুধু বলে যে তুমি কোন হলে যাবে। তা হুম, আমি হুম, প্রথম বললাম যে স্টার নেই, মহসিন হল, মহসিন হল নতুন হল, হুম, আমি হুম, একটা আলাদা ইয়ে পাবো। ফলে আচ্ছা, ইংরেজিতে আমাকে পড়তে শুরু হুম, করলাম। হুম, 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 তারপর মাসখানেকের ভিতর কিন্তু আমি আবার চেঞ্জ করার চেষ্টা করলাম, এ থেকে আমি বাংলায় চলে যাই। বাংলায় যখন তিনি হেড দিলেন, দুজনই তারা বন্ধু, তিনি বললেন যে না তুমি তো বাংলায় আসতে পারবে না, হুম, তিনি হুম, যিনি তোমার হেড, তিনি হুম, আবার তিনি ডিন, তিনি হুম, এটা দেখেছেন। হুম, দেখে বললেন যে তুমি একটু দেখো তোমার হাইয়েস্ট, তোমার বোধহয় বোর্ডে হাইয়েস্ট বা সেকেন্ড হাইয়েস্ট নাম্বার হবে, যদি না হয় তুমি কিন্তু হেড অফ দ্য এক্সাম, এক্সাম ছিলেন ইংলিশে। তখন আমি বুঝতে পারলাম যে আমার আর কোনো পথ নেই। তারপর আচ্ছা, তিনি বললেন, আহ, ইনি বাংলার হেড ছিলেন তখন ডক্টর মোহাম্মদ, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, বিখ্যাত আচ্ছা, আব্দুল হাই। হ্যাঁ, হাই হ্যাঁ, স্যার বলেন তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখো, তুমি তো কবিতা লেখো বোধহয়, তাহলে বাংলা পড়তে চাও কি? হুম, তা হুম, আমি বললাম যে হ্যাঁ। বল ঠিক আছে, বাংলা ইংরেজি বললো একই জিনিস, আর তোমার লাভ হবে। বললেন বুদ্ধদেব বসু, অন্যদের কথা বললেন, হুম, হুম, ভালো ইংরেজি সাহিত্যিক, বর্তমানে বাংলা সাহিত্যিক যারা, তারা সবাই ইংরেজি পড়ে কিন্তু ইয়ে করেছে। হুম, তোমার হুম, প্রতি আমার ইয়ে রইল। আচ্ছা, আচ্ছা, এইভাবে আচ্ছা, ইংরেজি আমার পড়া শুরু হলো, ওকে, হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে বাংলা আমার সাবসিডিয়ারি থাকলো, এই আর কি। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারলাম। এবং পাশাপাশি তো সাহিত্য চর্চা তখন চর্চা সমানতালেই চলছে। চলছে সমানতালে এবং আর আমার ওই হেড অফ দ্য ডিপার্টমেন্ট তখন একটা পত্রিকা সম্পাদনা করতেন, তিনি বললেন সঙ্গে সঙ্গে, তিনি বললেন তুমি আমার সহকারী হিসেবে থাকবে, আমাকে কবিতা দাও, ইমিডিয়েটলি তোমার কবিতা আমি দেখবো। পরের দিন কবিতা দেখলাম, তিনি খুব প্রশংসা করলেন, করে বললেন যে তুমি ছন্দও জানো দেখি। হুম, হুম, তাই হুম, বললেন স্যার আমাকে শিখতে হয়েছে হাসান হাবিবের তারা। হুম, হুম, এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ে আমার তখন সিরাজুল ইসলাম চৌধুরী, তখন একেবারেই নতুন শিক্ষক, নতুন না, সিনিয়র প্রফেসর, সিনিয়র লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর কি, তার সঙ্গে আমার যোগাযোগ হয়ে তখন বুঝলাম যে যা বাংলা তাই ইংরেজি, বরং একটা অ্যাডেড ফেসিলিটি হবে ইফ সেইটাই, আই আচ্ছা, স্টাডি ইংলিশ। আচ্ছা। তো তারপর তো দীর্ঘদিন পার করে দিলেন, প্রায় 50 বছর সাহিত্য চর্চায় এবং এর মধ্যে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন, নানাবিধ কাজ করেছেন। আপনাকে একজন কর্মবীরই বলা যায় আসলে সব মিলে। তো এই জীবনটার, এই সাহিত্যিক গোটা জীবনটার একটা একটা সংক্ষিপ্ত বয়ান যদি আপনাদের দিতেন, আপনার উল্লেখযোগ্য কাজগুলো, আপনার কঠিন, আমি দেখেছি এটা আগে আপনার থেকে, এটা ক্ষেত্র, আমাকে আপনার ক্ষেত্রগুলো বয়ান কি কি? মানে হ্যাঁ, হ্যাঁ, আমি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার শুরু যেটা হলো আমি হুম, বলবো, আমি ঈদগাহ হাই স্কুলে যখন এলাম 1960 সালে, হুম, হুম, 59-60 সালে আসার পর থেকে তখন আমার খাতা ভর্তি হয়ে গেছে, লেখালেখি হয়ে গেছে। তারপর লেখালেখি করে এই যেগুলো ছাপতে হয় এটা আমার জানা ছিল না। আর আচ্ছা, যে স্কুলে এলাম সেই স্কুলে আগে একদিন একটা ঐতিহ্য ছিল, একটা দেয়াল পত্রিকা বেরোতো, সেই দেয়াল পত্রিকাটা বের করতেন মোহাম্মদ ইব্রাহিম, তিনি বাংলা একাডেমির পরিচালক পর্যন্ত এসেছিলেন আমার গ্রামে, আমরা তাকে একটা আইডল মনে করতাম। তা আমি আসার পর দেখি যে সেই পত্রিকাটি নাই, তখন আমার ইচ্ছে হলো যে সেই পত্রিকাটিকে আবার দিয়ে আসা। আমরা শুরু করলাম, শুরু করে তার পাশাপাশি উর্মিমালা সাহিত্য
সংসদ বলে একটা সংসদ করলাম, এবং আমরা দেয়াল পত্রিকার পাশাপাশি আমরা হাতে লিখে কম পত্রিকা, মানে 100-200 তো আর করা যাবে না, 50-60টা করা যায়, এই জন্য পত্রিকা শুরু করলাম। এই সাহিত্য জীবন নতুনভাবে শুরু হলো আর কি। তো এই সময় প্রচুর কবিতা আমি লিখি, এবং লিখতে লিখতে কবিতা যখন কবিতা লিখেছিলাম, একটা উপন্যাস লিখেছিলাম, সেই উপন্যাসটা আমার হারিয়ে গেছে, আর এটাকে আমি ইয়ে করতে পারিনি। তবে সেই উপন্যাসটারই মেমোরিকে সম্বল করে আমি আমার জন্মজাতি উপন্যাসটা লিখেছি, যেটা অনেকেরই পড়া আছে, অনেকেরই পড়া নাই। আমার কবিতার গল্পটা এত বেশি মানুষের জানা, খ্যাতি বলবো না, কবিতার বিড়ম্বনা এতখানি জানা যে আমার জন্মজাতি আমি মনে করি আমার একটি খুবই সিগনিফিকেন্ট রচনা এটা। ঘটনা চক্রে আমার আপনার দুটো উপন্যাসই পড়া আছে, জন্মজাতি পড়া থাকার কথা, এবং মঈন পাহাড়, দুটি পড়া আছে, এবং আমার বিবেচনা খুবই উল্লেখযোগ্য কাজ বাংলা কথা সাহিত্যে। এই জন্য বিশেষ করে আপনার পরিচয়ে কথা সাহিত্যিক কথার উল্লেখ করেছে, এটা অনেকে হয়তো জানে না, গুরুত্বপূর্ণ দুটি আমি মনে করি। আমিও তাই মনে করি, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। এটাই, যাই হোক, এরপরে আমি যেটা করলাম, কি বলছিলাম, না মানে আপনার কাজের উল্লেখযোগ্য কাজ, কাজের উল্লেখযোগ্য, এই যে অভিজ্ঞতা হলো একটু। হ্যাঁ, তারপর আমি তখন কক্সবাজার, এখন তো জেলা, তখন মহকুমা, সেই মহকুমার প্রথম সাহিত্য পত্রিকা, আমি যখন 1965 সালে ঢাকায় এলাম, তখন উর্মিমালার সাহিত্য যারা করতো আমার বন্ধু বান্ধব, তাদের সবাইকে নিয়ে আমি একটা প্রথম পত্রিকা বের করলাম, কলতাম। এটা একমাত্র সংখ্যা এখনো আমার কাছে আছে, ঘটনাক্রমে আর কি, অনেক হারিয়ে গেছে, এই সংখ্যাটি আছে, কলতাম। কলতামের একটা ফটোকপি আছে, একটা মূল কপিটাও থাকতে পারে, কিন্তু ফটোকপি আছে। যাই হোক, এটা বেরোলো, এই হলো আমার সাহিত্য সাধনার কথা। আর তারপর ঢাকায় আসার পর আমি 1966 সালে ফেব্রুয়ারি মাসে প্রথম আমার রচনা লেখা প্রকাশিত হয় সংবাদে, শহীদুল্লাহ কায়সারের হাত দিয়ে। লেখাটির নাম অজগর কবলিত আমি। এটা সমাজ বাস্তবতা সম্পন্ন একজন নিম্ন বেতনভোগ কর্মচারীর জীবন বলা যেতে পারে, এটা সাম্যবাদী একটি কবিতা। তারপরে পরের কবিতা যেগুলো ছাপা হোক, আমি গেলাম ইয়েতে, তখন আসনাবিক একটি পত্রিকার সম্পাদক ছিলেন, যারা দৈনিক বাংলা পরে হয়েছে, দৈনিক পাকিস্তান, সেটা পুরান ঢাকায় ছিল। ওইখানে গেলাম, তার কাছে যাওয়ার পর তিনি প্রথম আঘাত পেলাম। আমি আঘাত পেলাম মানে কবিতা দেখে বললো, তোমার কবিতার বিষয় তো খুব ভালো। আমার মনে আছে নেপথ্যে অট্টহাসি বলে আমি একটা কবিতা দিয়েছিলাম, কবিতার ইয়ে তো খুব ভালো, আর তুমি তো ছন্দবোধের পাঠ করে নি, ছন্দ মানে তোমার একটা বাক্য অক্ষরবৃত্ত আর একটা বাক্য কিন্তু গদ্য। আমি থমকে গেলাম, অক্ষরবৃত্ত আর গদ্য বলতে, হ্যাঁ, একটু জানার সঙ্গে সঙ্গে আমি লজ্জা পেয়ে আমি বললাম যে ঠিক আছে, আমি চেষ্টা করবো। আর তার দিকে আমি চাইনি। আমি ইতিমধ্যে ছন্দের বইটা নিয়ে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত সব রপ্ত করার পর কবিতা, বিভিন্ন জায়গায় কবিতা লিখতে শুরু করলাম। 1-1.5 বছরের ভিতরে আর তার দিকে সেই মুখ হয়নি। আসান হাবিব বাপরে বাপ, সঙ্গে সঙ্গে ভুল ধরবে, আর অন্যরা ভুল ধরে না। ও যেখানে যা দেয়, ছন্দ ভুল হলে কি ভুল হলে কিছু না দেখে বক্তব্য ভালো নিল। যে কবিতার যে মেথু আর্নল্ড যে বলেছিলেন, কবিতা মানে পোয়েটিক ট্রুথ, পোয়েটিক বিউটি, এই পোয়েটিক বিউটির ক্ষেত্রে ছন্দের ব্যাপারটা এসে যায়, সেটা আর কেউ করে নাই। ফলে আমি তার দিকে গেলাম না। বছরখানেক পরে হুমায়ুন কবির সহ হুমায়ুন কবির আমাকে টানতে টানতে নিয়ে গেল, যে তুমি চলো দৈনিক বাংলাতে কবিতা দাও, আসনাইটকে কবিতা দাও। তিনি তার কাছে কবিতা ছাপা না হলে তো আর তুমি জাতে উঠবে না। গেলাম, আমার দিকে তাকিয়ে তিনি বললেন যে, এই জন্য তাকে আমি কবির পিতা বলি, আহসান হাবিবকে। তাকে বললেন, বেশ তো, সব তো শিখে ফেলেছে, আমার শুধু আমার কাছে আসেনি। তখন লজ্জা এবং ভয়ে বলে, এই লজ্জা এবং ভয় কবির, একজন প্রথম দিকের লেখকের ভূষণ, এটা তোমার আছে বলেই বিভিন্ন পত্রিকায় তোমার কবিতা দেখতে পাচ্ছি, তোমার নাম আমার মনে আছে। আর তুমি আমার সঙ্গে, আমি তার সঙ্গে একটু ঝগড়া করেছিলাম, এটা কি, আমি তো মিল করতে দিলে, এটা তো ছন্দ, আমি ভালো ছাত্র ইত্যাদি। বলে, ভালো ছাত্র ছাত্রী পরে রেখে দাও, কবিতা লিখতে হলে তোমাকে ছন্দ জানতে হবে, ছন্দে যদি দেখো। তো তিনি বললেন যে, তোমার আমি দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু, তিনি বললেন, আমি যে সম্পাদক হিসেবে কারো কাছ থেকে কোনো লেখা চাই না, কেউ আমাকে লেখা দিলে আমি এটা বিবেচনা করে ছাপবো কিনা। আমি কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। অর্থাৎ আপনি আমার সাথে কবিতা চাইবেন না, আমাকেই দিতে হবে। জি, আমি আপনার জন্য কিছু কবিতা নিয়ে এসেছি।
দিয়ে 2-3টা কবিতা দিলাম। উনি সবগুলো রেখে বললো থাকলো। এখন আর কিছু না বলে বললো যে দেখি কি আর কি কোনো মন্তব্য করলেন না তিনি। কিন্তু আমি বোধহয় মঙ্গলবার বুধবারে লেখা দিয়েছিলাম, তখন কিন্তু রোববারে কিন্তু রবিবাসরীয় সাহিত্য পত্রিকা বেরোতো। পরের দিন সাহিত্য পত্রিকা, রবিবারের সাহিত্য পত্রিকা দেখা গেল এক পাশে মোহাম্মদ নুরুল হুদার কবিতা বলে 3টি কবিতা, ছোট কবিতা তিনি চেপে দিয়েছেন। এবং ওই একটি কবিতা যে একবার যে ছাপলেন, বেরোনোর পর হুমায়ুন কবির বলতে আমার কবিতা কখনো প্রথম পাতায় ছাপা হয়নি, তোমাকে তো আমি খাল কেটে খুবই নিয়ে এসছি মনে হয়। একবারেই আমি বলা যেতে পারে পরিচিত হয়ে গেলাম। এই হলো সাহিত্য জীবনের গল্প। তারপর প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সনে আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয়, শনিতে সমুদ্রপাত। সমুদ্রে শনিতপাত নয়, অনেকেই বলতো এটা শনিতে সমুদ্রপাত হওয়া দরকার, এমন না। আমি বলতে শনিতে সমুদ্রপাত, কারণ ইংরেজি সাহিত্যের ছাত্র আসলে এই ইয়েটা, মানে এটা হলো হাইপারবোল। দিস ইজ এন হাইপারবোলিক ইমেজারি, যে শনিতে সমুদ্র পড়তে পারে, তাহলে সমুদ্র কত বড় হলে, সমুদ্র কত ছোট হলে এটা পড়তে পারে। আমাদের মুক্তিযুদ্ধের যে সদ্য যে মুক্তিযুদ্ধ আমরা পার হয়ে এসেছি, এখানে যে রক্তটা আমরা দান করেছি সেটা কত বড়। এই সব পৃথিবীর সব সমুদ্র, 3 লাখ সমুদ্রকে একত্রিত করলেও বাঙালির রক্তদানের রক্ত সমুদ্রের সমান হবে না। তাদের সমুদ্রে রক্ত সমুদ্রে তো সমুদ্র ফোঁটা হয়ে পড়বে। আমি তর্ক করলাম একজন কবির সঙ্গে, বিখ্যাত কবি, নাম বলবো না, তিনি আমার বইয়ের একটা আলোচনা লিখেছিলেন, অসম্ভব প্রশংসা করেছিলেন, কিন্তু বললেন যে এইটা শনিতে সমুদ্রপাত না হয়ে সমুদ্রে শনিতপাত হওয়া দরকার ছিল। তিনি লিখলেন, আলোচনা লিখলেন, আমি তার উত্তর দিয়ে আবার উত্তরটা এই কথা বলে আবার ফিরিয়ে দিলাম। এইভাবে শুরু হলো। তারপর বাংলাদেশে এই সময়ই বাংলাদেশের নতুন জাগরণ হচ্ছে বটে, কিন্তু তখন 75 সাল আসেনি। 72, 73, 74 সালের ভিতর 75 সালের দিকে, 75 সালের ফেব্রুয়ারিতে আমি আমার দ্বিতীয় বইটা বেরোলো, সামনে লিস্টে থাকবে, সেটা হচ্ছে আমার সশস্ত্র শব্দ বাহিনী। লাল মলাটে, একেবারে লাল কালিতে লাল না, এটা মেরুন মলাটে হবে, মানা বাদামি মলাটে লাল কালিতে ছাপা, মানে রেড বুকের মতো, মাও সেটিংয়ের রেড বুকের মতো আমার সশস্ত্র শব্দ বাহিনী। এটা ফেব্রুয়ারিতে বের করলাম, একবারে শেষ হয়ে গেল। তার পরের ফেব্রুয়ারিতেই আমি 72-এর পরের ফেব্রুয়ারিতেই বোধহয় আমার তৃতীয় কাব্যগ্রন্থ এর ফুল, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি, যেটা যে কাব্যগ্রন্থটাকে আমি এখনো পর্যন্ত আমার কবিতার জন্য খুবই উল্লেখযোগ্য বলে মনে করি। আজকে যে মানুষ আমাকে জাতির কথা বলে, জাতিসত্তার কথা বলে, এই সব কিছু ওইটার ভিতরে আছে, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি। আর 72 সালে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ডাকসুতে ডাকসুর একটা সম্মেলন হয়েছিল, সাহিত্য সম্মেলন। সেই সাহিত্য সম্মেলনে আমাকে ওই বাংলাদেশের সাহিত্যের গতি প্রকৃতি নিয়ে একটা বক্তৃতা দিতে বলা হয়েছিল। তখন আমি বাংলাদেশের নতুন সাহিত্য, এই যে জাতীয়তাবাদ ভিত্তিক বাংলাদেশের রাষ্ট্র গঠিত হয়েছে, এই জাতিসত্ত্ব, জাতীয়তা ইত্যাদি, এবং আমাদের জাতির নির্মাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কি, এই সমস্ত করে একটা দীর্ঘ বক্তৃতা দিয়েছিলাম। সেই বক্তৃতাটা কালস্রোত বলে একটা পত্রিকার অংশ বিশেষ ছাপা হয়েছিল। এই কালস্রোত পত্রিকাটি তখন থেকে ঢাকা থেকে বেরোতো, দীর্ঘদিন বেরিয়েছে। ওই লেখাটি করার পরে তারও কয়েক বছর পরে, আমি 2-3 বছর পরে আমি আমরা তামাটি কবিতাটি লিখি, যে কবিতা আসলে প্রথম স্তবকটা লিখিত হয়েছিল 1970 সালে, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে। তো তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার ইচ্ছা ছিল একটা দীর্ঘ কবিতা লিখবো আমরা তামাটি জাতি নিয়ে, কিন্তু বর্তমানে যে পর্যায়ে কবিতাটি আছে, অদ্দূর লেখার পরে আমার মনে হলো আর এই কবিতাটি দীর্ঘ করার প্রয়োজন নাই। যদি দীর্ঘ করি তাহলে অনর্থক এটাকে আমি বাড়াবো আর কি, প্রয়োজন নাই। তো এটা এটা এইভাবে তারপর যখন কবিতাটি বেরোলো, তখন আরেকবার অন্যভাবে আমি শনাক্তকৃত হলাম।
হুম, হুম। অনেক এইভাবে হ্যাঁ, শুরু হলো। আচ্ছা। অনেক ধন্যবাদ। আমার মনে আছে এর পরেই বোধহয় আরেকটি গ্রন্থ আপনার বের হয়েছিল 'অগ্নিময়ী হে মৃন্ময়ী'। হ্যাঁ, হ্যাঁ। আমি নিজে যার আলোচনা লিখেছিলাম। ছোট্ট হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, রিভিউ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করেছিলাম এটা তখন আমার আরকি। খুবই প্রিয় কবিতা। এখনো কিন্তু ছোট্ট এই আমার ৭০তম জন্মদিনে এই কবিতা হুম, থেকে হুম, জয়ন্ত চট্টোপাধ্যায় যখন আবৃত্তি করেছিল, হুম, হুম। মানে মনে হচ্ছিল এটাই আমার শ্রেষ্ঠ কবিতা। ঠিক। এটা মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমরা এগোই তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে যাই। আপনি তো নিজে শিক্ষকতা করেছেন, দেশ-বিদেশ ঘুরেছেন, বিদেশি সাহিত্য পাঠ করেছেন, অনুবাদ করেছেন। আপনার এই সামগ্রিক অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের এই বর্তমান সাহিত্য, বাংলাদেশের সাহিত্য প্রায় ৫০ বছর হয়ে গেল আমাদের স্বাধীনতার পরে। বর্তমান সাহিত্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একটা বৈশ্বিক মানদণ্ডে আমাদের অবস্থান কোথায় বা হ্যাঁ, আপনি আমি কি ভাবেন? তাহলে হুম, বলি হুম, 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 যেটা মনে হচ্ছে আমি আমার বৈশ্বিক মানদণ্ড মানে প্রথমত আমরা ব্যক্তিক মানদণ্ড বুঝতে হবে। হুম, হুম। তারপর আমরা পাশে যারা লিখছে তাদের হ্যাঁ, মানদণ্ড হ্যাঁ, এবং সত্যি। সেই সঙ্গে হুম, আমাদের পাশে সারা পৃথিবীতে যারা লিখছে তাদের মানদণ্ড। হ্যাঁ, ঠিক। এটা যদি সামগ্রিকভাবে বলি হুম, তাহলে আমি বলবো যে আমরা অন্তত কবিতার ক্ষেত্রে হুম, হুম, পৃথিবীর কোনো অঞ্চলের কোনো কবিতা থেকে আমরা কিন্তু খুব বেশি দূরে নই। হুম। ক্ষেত্র বিশেষে অধিকাংশ হচ্ছে আমরা এগিয়েই আছি বলা আচ্ছা। যেতে পারে। হুম, এর হুম, কারণ হচ্ছে এই হুম, হুম, বাংলা কবিতা সেই চর্যাপদ থেকে শুরু হয়ে মধ্যযুগ পার হয়ে মাইকেলে যখন এসে উপস্থিত হলো, মাইকেলে আসা মানেই হচ্ছে আমরা যারা সারা পৃথিবীতে যে কলোনাইজার যারা ছিল, যে কলোনাইজারদের একটা গ্রুপ ইংরেজ, একটা গ্রুপ ডাচ, একটা গ্রুপ ফরাসি, একটা গ্রুপ স্প্যানিশ, এই হুম, যারা হুম, এবং হুম, সারা পৃথিবীতে ছড়িয়ে যারা তাদের এই যারা যেখানে গেছে তারা তাদের ভাষাকে সেখানে সঞ্চারিত করে দিয়েছে। আর সবচেয়ে বেশি এখানে সঞ্চারিত করেছে ইংরেজরা। হুম, সঞ্চারিত মানে রপ্তানি করছে, ভাষা রপ্তানি করছে তারা। হুম, হুম। যেমন আমাদের দেশে এখন ইংরেজি একেবারে উপমহাদেশে ইংরেজি একেবারে দেবে বসেছে। আমাদের যাই হোক আমরা যত কথাই বলবি কিন্তু ভারতবর্ষ তো ইংরেজি এখন প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অনেকটা। তো এইভাবে ইয়ে হয়ে গেছে। তো আমরা আমি সেই হারিয়ে ফেলতেছি না, কথা। না আপনি ওই যে ওই মানদণ্ডে আমাদের সাহিত্যের হ্যাঁ, অবস্থান মানদণ্ড, হ্যাঁ, মানদণ্ড। হ্যাঁ, হ্যাঁ, হুম, মানদণ্ড। ফলে আমরা যে দেখেছি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় যে পরিবর্তনটা করলেন, যে নবায়নটা করলেন, আধুনিকায়ন আমরা বলি করলেন, সেই আধুনিকায়নের ফলে আমরা দেখব যে মাইকেলের আগ পর্যন্ত ইংরেজি সাহিত্যে মানে যে বড় লেখকরা ছিল তাদেরকে একটানেই তিনি সসার থেকে আরম্ভ করে আমি বলবো সসার থেকে আরম্ভ করে মিল্টন যুদ্ধ পার হয়ে প্রায় শেক্সপিয়ারের কাছাকাছি পর্যন্ত তিনি একাই টেনে নিয়ে আসতেন। এরপরে এসছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের মাঝখানে আরো অনেকেই আছেন, বিহারীলাল থেকে আরম্ভ করে। তারপরে রবীন্দ্রনাথ যখন এলেন, রবীন্দ্রনাথ তার পাঠের মধ্যে দিয়ে এবং নির্মাণের বিশালতার মধ্য দিয়ে, অভিজ্ঞতার মধ্য দিয়ে পুরো ইংরেজি ভাষার বলা যেতে পারে শশার থেকে শুরু করে একেবারে এলিয়টের কাছাকাছি রোমান্টিক আর রেফালেট, রোমান্টিক জর্জিয়ান পোয়েট্রি পার হয়ে একেবারে ইয়েটস এলিয়ট পর্যন্ত যে জায়গায় আছে এদ্দুর তিনি আচ্ছা, নবায়ন করলেন। আচ্ছা অর্থাৎ বাংলা কবিতাকে টেনে নিয়ে আনলেন আমাদের ইংরেজি কবিতার সমতলে, হুম, হুম। একটা প্যারালেল তৈরি করলেন। না কিন্তু এখন এই স্বাধীন না বাংলাদেশে বলছে মানে স্বাধীন বাংলা ৭২ ওইটা থেকে হ্যাঁ, ওইটাই হ্যাঁ, বলছি হ্যাঁ, ওইটা হুম, হুম, যে এই যে ভিত্তিটা তৈরি হয়ে গেল, হুম, যে ভিত্তি তৈরি হওয়ার পর ফল আমরা দেখলাম রবীন্দ্রনাথ সারা পৃথিবী থেকে প্রথম নন ইউরোপিয়ান হিসেবে নোবেল পুরস্কার লাভ করলেন অর্থাৎ হুম, স্বীকৃত হলেন। তারই ঐতিহ্য আমরা লালন করে এসছি এবং তারপর তিরিশ তিরিশ মানে বিশ্ব কবিতার যে ইয়ে লেভেল সেই লেভেলকে রাখলো। আর ৫০, ৬০, ৭০ হয়ে যখন শতাব্দীটা পার হয়ে এলাম আমরা অনলাইনে এখন এসে দেখতে পাচ্ছি সারা পৃথিবীর কবিদের সঙ্গে অনলাইনে তাদের রচনার সঙ্গে আমাদের পরিচয় হয়ে যাচ্ছে। ফলে তারা বড়জোর পোস্ট মডার্ন অথবা মেটা মডার্ন টেন্ডেন্সির কাছে চলে গেছে। এইটুকু পোস্ট মডার্ন মেটা মডার্নিজম তো আমি নিজেই বলেছি। সারা পৃথিবীতে সর্বপ্রথম মেটা মডার্নের শব্দটি আমার হুম, নিজের। হুম, ফলে আমি বলবো আমাদের ৬০-এর দশক থেকে আরম্ভ করে ৫০ দশক থেকে আরম্ভ করে এই পর্যন্ত কবিতার যে ধারা হুম, সেটা হুম, বিশ্বের সমপর্যায়ে। তবে আচ্ছা, এটা অবশ্যই বলতে হবে অন্য ক্ষেত্রে আমি বলবো না। উপন্যাসের ক্ষেত্রে কথা সাহিত্যের ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে অনেক দূর এগিয়েছি কিন্তু এখনো আমরা বোধহয় ওয়ার্ল্ডের সঙ্গে এক পার হয়ে আসেনি। ঠিক একই কথা বলা যাবে আমাদের মননশীল সাহিত্য, সমালোচনা ইত্যাদির ক্ষেত্রে। কিন্তু হুম, কবিতায় একেবারে আমার হুম, মনে হুম, হয় আমরা নেক টু নেক হয়ে বসে আছি। আচ্ছা, আচ্ছা আমরা আলোচনাটা কবিতাতেই রাখি তাহলে।
অথচ মানে এইটা হয়তো বা আপনার ব্যক্তিগত মূল্যায়ন বা আমাদের নিজস্ব মূল্যায়ন, হুম। বিশ্ব কি এভাবে মূল্যায়ন করছে আমাদের কবিতাকে? আমাদের কবিরা কি সেভাবে পরিচিত হচ্ছে, সেভাবে না অনুদিত এই হচ্ছে, সেভাবে পুরস্কৃত না হচ্ছে? না 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 হচ্ছে না না। হ্যাঁ, এইটা হ্যাঁ, না তাহলে না তাহলে আর ব্যাখ্যাটা কি তাহলে এর? যে ব্যাখ্যাটা হচ্ছে না হওয়ার মূল কারণে রবীন্দ্রনাথ নিজে নিজের কবিতা অনুবাদ করেছেন হুম, এবং হুম, তার কবিতাকে প্রণীত করেছিলেন ইয়েটস। এই তো হুম, আমাদের এখানেও কবিতা অনুবাদের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এখনো কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে এটাকে যে প্রণোদনা দেয়া, সেই কাজটি হয়নি। হুম, হুম, ব্যক্তিগত লেভেলে অনেকেই করেছেন, যেমন আমি করছি বা কায়সারক করছে বা অন্য ফখরুল করছে, কিন্তু এটা কিন্তু আমরা বলবো ভিন্ন ভিন্ন এফোর্টস। একটা নিতে হবে, একটা অনুবাদ একাডেমি দীর্ঘদিন যাবত আমি বলছি, বাংলা একাডেমি আছে, একটা অনুবাদ বিভাগ আছে, দীর্ঘদিন আমি চাকরি করেছি, তাতে কিছু আসা যায় না। একটা পূর্ণাঙ্গ অনুবাদ বিভাগ নিয়ে একটা বিশাল নিয়ে কলাবোরেটিভ অনুবাদ করতে হবে। কলাবোরেটিভ অনুবাদ মানে হচ্ছে এই দেশ থেকে কবিতা অনুবাদ করার জন্য একজন বা একটা প্যানেল, তারপর তার সঙ্গে যে ভাষায় আমরা অনুবাদ করবো, প্রথমত ইংরেজিতে বলবো, ইংরেজি থেকে কবিদের একটা প্যানেল, কবিতার কথা আমি বলছি। এটা যদি যতক্ষণ আমরা না করবো, হুম, হুম, আমাদের অনুবাদের মাধ্যমে সারা পৃথিবীতে কবিতা আমরা ছড়িয়ে দিতে এটা পারবো না। এটার একটা জাতীয় উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগ লাগবে। যেমন কাজী নজরুল ইসলামের জন্মশতবর্ষ পালনের সময় যে আমরা যে অনুবাদগুলো করেছিলাম, সেই অনুবাদগুলো কিন্তু আমাদের করা অনুবাদ। সেগুলো আমি বলবো যতটাই গৃহীত হোক না, কাঁচা অনুবাদ। এবং হুম, সেই অনুবাদের পরে রাসেল ম্যাকডারমট বলে একজন আমেরিকান কবি এবং আমেরিকান গবেষক তার অনুবাদ আবার করছে। তিনি আমার সঙ্গে কয়েক মাস আমার সঙ্গে কাজ করেছেন, আমার শরণাপন্ন হয়েছেন, অনেকেরই শরণাপন্ন হয়েছেন। এবং তার যে অনুবাদটা, যেটা অক্সফোর্ড থেকে বেরোনোর সম্ভাবনা আছে 2-1 বছরের ভিতর, সেটা হলে কাজী নজরুল খান আরো ব্যাপক হবে। ঠিক একইভাবে আমাদের সমকালীন কবিদের কবিতা, শামসুর রহমান থেকে আরম্ভ, যারা চলে গেছে, শামসুর রহমান থেকে আরম্ভ করে আজকে আমাদের কবিতার বেস্ট পোয়েমস যেগুলো, সেগুলো যদি এইভাবে অনুবাদ করা হয়, তাহলে অবশ্যই আমি বলবো আচ্ছা, এটা হুম, হুম, বাংলা সারা পৃথিবীতে একটা নতুন জাগরণ আসবে। আচ্ছা, আরেকটা কথা বলি, হুম, এখন যে অনলাইনে এবার কিন্তু আমরা সারা পৃথিবীর সঙ্গে বাংলাদেশ রাইটার্স ক্লাব থেকে 29শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত আমরা 5 দিন ব্যাপী একটা ইন্টারাকশন করেছিলাম সারা পৃথিবীর সঙ্গে। 6-7টা জুম স্ট্রিমিয়ার ইত্যাদি করে 17টা সেশন ছিল। তাতে আমরা সারা পৃথিবীর যেসব কবিদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের কবিতা শুনেছি, তাতেও আমাদের মনে হয়েছে যে আমাদের কবিতা কিন্তু সমকালীন কবিতা, সাম্প্রতিক কবিতা পৃথিবীর কোনো অঞ্চলের চেয়ে খুব বেশি হুম, পিছিয়ে হুম, নাই। আচ্ছা, বরং আফ্রিকায়, আমেরিকায় বেশ কয়েকটি সংকলনে আমার নিজের কবিতা যেমন তারা নিয়েছে, তেমনি এখানকার অনেক কবির কবিতা হুম, হুম, আমার অনুবাদে আমি তাদেরকে পাঠিয়েছি। তারা প্রথমত এটা গ্রহণ করেছে। এই যে আচ্ছা, গ্রহণ করাটা, এটা একটা গ্রহণযোগ্যতা পেয়েছে। হুম, হুম, কিন্তু বেশি এটা সেটাই না, এটা একটা তো বড় কারণ বটে, কিন্তু আমি যদি আরেক দিক থেকে দেখি যে হুম, অথচ আমাদের নিজেদের দেশেই, হ্যাঁ, আমরা হুম, একেবারে সবার কাছ থেকে শুনছি এবং এটা প্রায় প্রতিষ্ঠিত যে কবিতার পাঠক কমে গেছে, কবিতার বইয়ের হুম, হুম, বিক্রি ওইটা হয় অন্য না। কথা। না, বুঝেছি। না, তো সেইটার কি ব্যাখ্যা দিলেন আপনি যে আমাদের কবিতা এতই ভালো, তো একটা হচ্ছে হচ্ছে না 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 কিসের জন্য, আমার মানুষ পড়ছে না কিসের জন্য? বুঝেছি। হুম, কবিতা ভালো লেখা সবসময়, কবিতা না, পৃথিবীর সবকিছু। আমি তো ভালো কবিতাগুলোর কথা বলি, যারা সচেতন নির্মাণের ভিতর আছে। হুম, কবিতা অলওয়েজ একটা কনসিয়াস পোয়েট্রি আমরা বলি। হুম, অচেতনভাবে কবিতা শুরু হয়, আনকনসিয়াসলি কবিতা শুরু হয়, কিন্তু কবিতা যখন আমি নির্মাণ করি সচেতন, আমাদের যে কবিতা অসংখ্য কবিতা লেখা হয়। এখন কিন্তু ফেসবুকে তো প্রতিদিনই হাজার হাজার কবিতা লেখা হয়। এর কবিতার কিন্তু অসংখ্য কিন্তু অচর্চিত, অসম্পাদিত, নট সেলফ এডিটেড কবিতা, সেগুলো কবিতা হিসেবে দাঁড়াচ্ছে না। এ একটা কথা। দ্বিতীয়ত, বাংলাদেশে এখন কবিতার পাঠকের চেয়ে কবিতা লেখকের সংখ্যা বেড়ে গেছে। কবিতা লেখা একটা প্রেস্টিজিয়াস জব বলে মনে করেন সরকারি চাকরিজীবী থেকে শুরু করে অন্য কোনো পেশার লোকেরা। ফলে আর কবিতার এডিটর যা আমরা যারা বলি, আমি যে আসন হাবিবের কথা বললাম, আমি যে আবদুল্লাহ বোসাইদ কবিতা পত্রিকা বের করে না, সম্প্রতি আবু হাসনাত মারা গেছেন। তো এই ধরনের কবিতার এডিটর কিন্তু নাই। এডিটর হওয়া দরকার। যদি হয় তাহলে, অর্থাৎ কবিতার কবিতাকে আগাছা থেকে বাছাই করে কবিতার ধানগুলোকে আমাকে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে আলাদা করে ফেলতে হবে। হুম, এই কাজটা যদি আমরা করি, তাহলে কবিতা, আমার মনে হয় কবিতার
ইয়েটা বর্তমান যে অবস্থা সেটা পরিবর্তন হবে। হ্যাঁ। ফলে না, একদম সমকালীন যে নতুন যারা কবিতা, তরুণ যারা কবিতা লিখছে ধরো 90 থেকে বা 80 শেষ থেকে, তারা এক সম্পূর্ণ নতুন একটা ভাষায় লিখছে, আপনাদের সঙ্গে তাদের কাব্য ভাষায় না একটা তাদের ভাষা তফাৎ নতুন লক্ষ্য কি করা। সেই এটা ভাষাটি, সেই ভাষাটির বিরুদ্ধে এক ধরনের দুর্বুদ্ধতার অভিযোগ ওঠে। সেই কারণেও কি পাঠক খানিকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? সেই এটার আমি কোনো বলবো দায় কি কবিতা, দুর্বোধ্য। হুম, কবিদেরও অবশ্যই কি, অবশ্যই এটা কবিদেরই কি কোনো দায়ভাগ আছে কথাটা কিনা এটার পেছনে? কবিতার দায়ভাগ অবশ্যই আছে, অবশ্যই আছে। পৃথিবীতে দুর্বোধ্য ভাষা বলে কিছু নাই, হয় ভাষা না হয় অভাষা, হয় কবিতা না হয় অকবিতা। অকবিতা তো দুর্বুদ্ধ হতেই পারে, দুর্বুদ্ধ অবুদ্ধ হতে পারে, হ্যাঁ। আর কবিতা কখনো দুর্বুদ্ধ হবে না। কবিতা হবে যদি প্রকৃত কবিতা হয়, সেটি আমি ছন্দ মেনে লিখি বা না লিখি, কিন্তু সেটা যদি একটা টেক্সট হিসেবে দাঁড়িয়ে যায়, তাহলে তার একটা কোনোটেশন আছে, একটা তাৎপর্য আছে, ব্যঞ্জনা আছে। যে ব্যঞ্জনাহীন শুধু কবিতা লেখার মতো মক্স করা আমরা বলি ড্রাফট পোয়েট্রি, সেই ড্রাফট পোয়েট্রিতে কবিতা নয়। কাজে এই জিনিসটার সাংঘাতিক মানে আমি বলবো ঘাটতি আছে। বিশেষ করে 90 দশক থেকে এ পর্যন্ত যারা কবিতা লিখছেন, তাদের অধিকাংশই কিন্তু সচেতন নয়। কিসের সচেতন নয়? কবিতার থিম নয়, পোয়েটিক ট্রুথ আর পোয়েটিক বিউটি। পোয়েটিক বিউটির জন্য যে নির্মাণ শৈলী দরকার, স্টাইলিস্টিক্স দরকার, খুব সহজ সরল ভাষায় বলবো, ছন্দটা জানা দরকার। বাংলা কবিতা লিখলে বাংলার 3টা ছন্দ আমাকে জানতে হবে না? সেই 90% কবিরা কিন্তু এটা জানে না। আমি দেখেছি, আমরা বাংলাদেশ রাইটার্স থেকে কবিতার কর্মশালা করি, আমরা অনলাইনে পড়ি, আমরা ইয়েতে করি, তখন দেখি এখন বেশ অনলাইনে কিছু করার পর কিছু সুফল ফলতে শুরু করছে। এইটা যতক্ষণ না হবে, তাহলে অকবিতা কবিতা হিসেবে চিহ্নিত হয়ে, অকবি কবি হিসেবে চিহ্নিত হয়ে, কবিতার যারা পাঠক তারা কবি হওয়ার চেষ্টা করে কবিতাকে ইয়ে করে দেবে। না, এই হলো এটা কথা। এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা বটেই। আচ্ছা, এইটার সূত্র ধরেই বলি, এই যে কবিতার বই বিক্রি হয় না, হ্যাঁ, এই অর্থাৎ আমাদের কবিতার লেখার পাশাপাশি আরো একটা ক্ষেত্র আছে, যেটা হচ্ছে প্রকাশনার ক্ষেত্র, প্রকাশনা শিল্প, বা বই প্রকাশনা, লেখক পাঠক সম্পর্ক, বইয়ের বিপণন ব্যবস্থা, পরিবেশনা, লেখকদেরকে সম্মানী দেওয়া, অর্থাৎ এক ধরনের পেশাদারিত্বের চর্চা হওয়া। হ্যাঁ, আমাদের এইটা আমাদের সেটা যদি না হয়, তাহলে কিন্তু এটা বিরূপ ভাবে প্রভাবিত করবে কবিদেরকেও, তাই না? তার ফলে একটা একটা সঙ্গে নির্ভরশীল আমাদের প্রকাশনা জগৎটি কেন সেই অর্থে পেশাদারি হয়ে উঠতে পারছে না? চ্যালেঞ্জ গুলো কোথায় বা কি করণীয় আছে বলে আপনি মনে করেন? আপনি অনেকদিন ধরে যুক্ত এই জগতের সঙ্গে। হ্যাঁ, পেশাদারিত্ব মানে পেশাদারিত্ব যদি আসতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এটাকে একটা ব্যবসায়িক উদ্যোগ বলে দিতে হবে। ব্যবসায়িক উদ্যোগ বলে দিতে হলেই সাহিত্যের যে একটা ব্যবসায়িক পরিপ্রেক্ষিত আছে, পার্সপেক্টিভ আছে, যেটাকে আমরা বলি আইপি রাইটস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মেধাসত্ব, সেই মেধাসত্ব অনুযায়ী আমাদের প্রকাশনা শিল্পকে বিকশিত হতে হবে। এখন মেধাসত্ব সত্য অনুযায়ী প্রকাশনা হয় না। প্রকাশক যে কোনো বই ছাপেন, কিভাবে ছাপেন, যে 300 কবির কথা বলা হচ্ছে, সে 300 কবিও নবীন লেখকের কাছ থেকে পয়সা নিয়ে ছাপা হয়, এবং তার সঙ্গে কোনো চুক্তি সম্পাদিত হয় না। এবং চুক্তি সম্পাদনের কথা বললে তাহলে আমি ছাপবো না। এই অপেশাদারিত্ব আমাদের লেখক প্রকাশকদের। কারণ তারা, আপনি নেট পাবলিশিং বলে একটা পাবলিশিং আছে পশ্চিমবঙ্গের, এবং বড় বড় আমাদের বাংলা ভাষার বড় বড় লেখক যারা এখনো কিন্তু প্রচুর চালু, শরৎচন্দ্রের বই এখনো মাস স্তরে অনেক চলে, তাদের বই অকাতরে হিসেবে তারা ব্যবসা ঠিকই চালিয়ে যায়। ফলে নতুন লেখকদেরকে ইয়ে করতে হলে, যে আগে করতে হলে, তাদের পাণ্ডুলিপি নিয়ে সেটাকে বাছাই করে, সেটাকে সম্পাদিত করে, তারপর বই ছাপানো, বই ছাপানোর পর তাকে সম্মান সূচক হিসেবে 10টা 5টা 1000 টাকা 2000 টাকা 10,000 টাকা দেয়া, এটা হয়নি। আরেকটা কথা হচ্ছে, এইভাবে যদি এডিটেড অবস্থায় বই বের হয়, বাংলা একাডেমির যে বই মেলা, সেই বই মেলায় প্রতি বছর 5,000 বই, 5,000 বইয়ের ভিতরে 3,000-এর বেশি কবিতার বই কেন বেরোবে? 3,000 কবিতার বইয়ের ভিতরে 300 কবিতার বইও পাওয়া যাবে না। লক্ষ্য করলে দেখা যাবে সত্যিকারের ভালো কবিতার বই যেগুলো বের হয়, সেগুলো সবগুলো কিন্তু বিক্রি হয়, কিন্তু যে অকবিতা যেগুলো বই হয় সেগুলো বিক্রি হয় না, এবং বিক্রি করার জন্য লেখকদের মধ্যে বেরও করে না। তারা বিভিন্ন জনকে পুশিং সেল করেন না, পুশিং দেন। আমি ভয়ে ভয়ে থাকি মানুষের যদি 21শে ফেব্রুয়ারি আসে, তাহলে মেলায় গেলে অনর্থক আমার হাতটা ব্যথা করতে থাকে, 20-30টা বই দেওয়া হয়, যে বইগুলো আমি পড়িও না। তাও আর একটু পড়ে দেখবেন। এই এই অপেশাদারিত্ব, এটা প্রথম লেখকদের কাছে। লেখককে সম্মানজনকভাবে তার লেখাকে উন্নত করতে হবে, এবং সম্পাদনার মাধ্যমে, সব প্রশিক্ষণের মাধ্যমে লেখক হয়ে হওয়ার চেষ্টা করতে হবে। এবং প্রকাশককে
কপিরাইট মেনে লেখকের সঙ্গে হুম, হুম। চুক্তির মাধ্যমে যদি হুম। পেশাদারিত্ব তারা শুরু করে, তাহলে কিন্তু হুম। আমার মতো অবস্থা পাল্টে যাবে। হ্যাঁ, সেটা আমরা তারা কিন্তু বুঝি, পাল্টাবে। সেটা আমরা সবাই বুঝি, কিন্তু এটার জন্য আমরা তো কিছু করছি না। মনে করেন বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থ হুম, কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রণালয়, মেধাস্বত্ব বিভাগ, সবার কি হুম। কিছু করণীয় নেই এই ক্ষেত্রে? সেটা তো আছে, আমি 50 বলি বছর হয়ে গেল তো। আর এই- কতকাল আমরা শুধু অভিযোগ হ্যাঁ, করে যাব? এটা কোনো একটা দিক নির্দেশনা আপনি কি অভিযোগ দিতে করার পারেন? কথা হলো, হ্যাঁ, হ্যাঁ, আমাদের আইন আছে, হ্যাঁ, হ্যাঁ। পরিষদ, আমাদের আইন আছে, হুম, হুম, আইনের প্রয়োগও আছে। যেমন হুম, সরকারি ক্রয়ের ক্ষেত্রে বলা হয়েছিল, হুম, এখনো হুম, বলা আছে, সেটা আমি যখন নজরুল ইনস্টিটিউট ছিলাম, ওই হুম, এই বই বিক্রয় ক্রয় কমিটি যখন ছিল, তখন প্রথম আমি আমি এখনো কিন্তু বাংলাদেশের কপিরাইট বোর্ডে আমি সদস্য, হুম, এক্সপার্ট সদস্য হিসেবে আছি। আমি বলেছিলাম যে যে বই সরকারিভাবে ক্রয় করা হবে, সেই বই ক্রয় করার ক্ষেত্রে একটা ডিড থাকতে হবে, লেখক প্রকাশকের, না হলে এটা বই হুম, ক্রয় করা যাবে না। হ্যাঁ, সেটা আছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা এখন আছে, কিন্তু তারা এটা সিলেকশন কমিটি, যা হুম, তাদের সঙ্গে সম্পর্কে আমার কথা আছে, তারা এইমাত্র আমরা তো শুনলাম এই বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে এই হুম, যে বঙ্গবন্ধু বিষয়ক বই নিয়ে কি গন্ডগোলটা হলো, হুম, হুম, তারা দুই পক্ষ আনহোলি অ্যালায়েন্সের মাধ্যমে এই কাজগুলোকে ভেস্তে দিচ্ছে। হুম, হুম, বাংলাদেশে অসদাচার এবং দুর্নীতি যে কোথায় গিয়ে পৌঁছেছে, হুম, এটা হুম, কিন্তু আমরা সর্বস্তরে দেখতে পাচ্ছি। দুর্নীতি কিন্তু এখানেও বিরাজমান। এই দুর্নীতির কারণে এটা হচ্ছে না। একটা হুম, সদাচারী সমাজ আমাদের দরকার। হুম, হুম, হুম। আমরা আহ, আচ্ছা যাচ্ছি, পরে না না ঠিক, আসতেছি। না না না, ঠিকই বলেছেন আপনি, গোড়াতেই হাত দিয়েছেন। কিন্তু সেটা করার পেছনে কি লেখকদের কোনো ভূমিকা, লেখকদের, আপনি এটা রাইটার্স প্রেসিডেন্ট, লেখকদের কোনো হ্যাঁ, সংগঠনের লেখার ভূমিকা থাকতে পারে না? তাদেরকে তো সেভাবে, অবশ্যই, তাদেরকে অবশ্যই সেভাবে মাস আমরা সক্রিয় হতে দেখি না বা সরব হতে দেখি না, লেখক লেখকদের। হুম, লেখকরা এটা বোঝে না। আমাদের লেখকরা যা কেউ লিখতে জানে, কিন্তু হুম, লেখক মেধাস্বত্ব কি, হুম, বাংলাদেশের লেখকদেরকে যদি বলা হয়, হুম, আমি দীর্ঘদিন চেষ্টা করেছি, হুম, রাইটার্স কপিরাইট সোসাইটি করার চেষ্টা করেছি, বাংলাদেশে লেখক রাইটার্স ক্লাব থেকে লেখকদেরকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। লেখকরা এক জায়গায় থাকতে চায় না, তারা হুম, নিজেরাই নিজেদের কপাল বোঝে না। এটাই হুম, হলো মূল ব্যাপার। আমাদের, আমি নাম বলবো না, হুম, কপিরাইট নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের একজন শ্রেষ্ঠ লেখক বললেন, না আমি তো কপিরাইট আইন আমি মানতে পারি না। তাহলে কেন? কারণ তিনি তার বই, একটা বই 10 জনকে দেবেন। একটা বই তো কপিরাইট অনুযায়ী আপনি 10 জনকে দিতে পারেন না, কপিরাইট অনুযায়ী না, পৃথিবীর কোনো আইন অনুযায়ী 10 হুম, জনকে আপনি দিতে পারেন না। যে হুম, রাইটস একজনকে দিয়েছেন 5 বছরের জন্য বা 1 বছরের জন্য, সে তারপরে আপনি আরেকজনকে দিতে হুম, পারেন। হুম, তো এইটা যদি আমরাই যদি না মানি, হুম, তারপর হুম, আরেকটা কথা আছে, কপিরাইটের আরেকটা কথা হচ্ছে যে, এখন ধরুন বঙ্গবন্ধু নিয়ে অসংখ্য বই বেরোচ্ছে বাংলাদেশে, তাই না? হুম, সেই সবগুলো বই কিন্তু অনৈতিক বই। অনৈতিক বই মানে মৌলিকতা নাই। মৌলিকতা না থাকলে এটা কিন্তু পাইরেসি। হুম, পাইরেসি শুধু অর্থ নয়। আমি আলম খুরশিদের লেখা ওই পৃথিবীর বিভিন্ন ইয়ের উপর যে আজকে থেকে 20-30 বছর আগে যারা প্রগতি যে বইটি বের করেছিল, হ্যাঁ, সেটা হ্যাঁ, এতদিন পরে পঠন আমি যদি পাঠন, আবার হুম, এটা হুম, হুম, পঠন পাঠন আবার লিখে চালিয়ে দিই, এটা কি হুম, আমার বই হবে? কেউ তো বুঝতে পারবে না। আর হুম, আলম খুরশিদ ভয় পাবে যে হুদা ভাই আমার বইটাকে এইভাবে চালিয়ে দিল নিজের নামে। হুম, হুম, হুম। এই আহ, ঘটনায় কি ঘটছে? না আমরা খুব টেক্সট হুম, চুরি হুম, করছি। হুম, এটা না করার কারণ হচ্ছে আমাদের পঠন পাঠনেরও সীমাবদ্ধতা আছে। হুম, 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 যেমন চুরি করে পিএইচডি থিসিস দিয়ে পিএইচডি করা হয়, তেমনি এখন বাংলাদেশে অন্তত জীবনী লেখার ক্ষেত্রে আমি সবসময় দেখেছি হুম, যে হুম, আগের একটা জীবনীকে অবলম্বন করে এই কাজ করা হয়। অনুবাদের ক্ষেত্রেও তাই করা হয়। পশ্চিমবঙ্গে যে অনুবাদগুলি হয়েছে সেগুলো হুবহু নকল করে একটু ইয়ে করে বাংলাদেশে অনুবাদ বই প্রকাশিত হয়। এই ধরনের ঘটনাগুলো ঘটছে আনহোল হ্যাঁ। হিসাবে। না, আপনি পঠন পাঠনের কথা বললেন, এটা তো একটা বড় বিষয় আসলে, একটা আমাদের পাঠ সংস্কৃতি জাতীয় ভাগ হ্যাঁ, পর্যায়ে একটা নাই নাই পাঠাভ্যাস তো, গড়ে ওঠা। পার্সোনাল নাই। আপনি না। আব্দুল আবু সাইদের কথা বললেন, তিনি একটা বিশ্বসাহিত্য কেন্দ্র করতে অনেক বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু হুম। কি হচ্ছে, আমরা কি তার কোনো সুফল পাচ্ছি? কিভাবে আমাদের পাঠাভ্যাসের সংস্কৃতিটাকে বাড়ানো যেতে পারে, এটা এই নিয়ে কি আপনার কোনো ভাবনা চিন্তা আছে আসলে? কারণ এটা তো আমার প্রভাবিত মনে করে। হয় হুম, 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 আমার মনে হয় পাঠের কোনো বিকল্পই পৃথিবীতে নাই। হুম, আর এই ইয়েতে আমি এটা নিজের কথা বলছি, আমি কোনো প্রচার করছি না। এটা আমার নিজের কারণে। আমি দীর্ঘদিন আগে রবীন্দ্রনাথের ছিন্নপত্র পড়েছিলাম, কিংবা সাহিত্য নামক গ্রন্থটি পড়েছিলাম। এখন আমার অনেক কিছু মনে নেই। আমি এখন কি করছি, রাতে গভীর রাতে 12টার সময় 1 ঘন্টা করে এটা পাঠ করি এবং হুম, অনলাইনে গিয়ে সবাইকে শোনাই। আপনারা যারা আছেন শুনুন, বন্ধু-বান্ধবরা শুনে। হুম, হুম, পাঠ সংস্কৃতি যত কথাই বলি না কেন, আমাদের পাঠ সংস্কৃতির জন্য পাবলিক লাইব্রেরি সারা বাংলাদেশ জুড়ে আছে, তাই হুম, না? হুম, হুম, চট্টগ্রামও আছে, চট্টগ্রামে পাবলিক লাইব্রেরি আছে না, বিশাল পাবলিক লাইব্রেরি আছে। হুম, হুম, ঢাকা শহরে যেটা
করা উচিত বলে মনে হয় একটা পারিবারিক উদ্যোগ নিতে হবে, তা নাহলে হবে না। পারিবারিকভাবে উদ্যোগ নিয়ে প্রতিটি বাড়িতে অন্তত একটা পারিবারিক লাইব্রেরি থাকতে হবে, এবং পারিবারিক লাইব্রেরি হলে থাকলে কি হবে, শিশুরা তাদের পরিবারের যে বইগুলো আছে সেই বইগুলোর সঙ্গে পরিচিত হয়ে কিন্তু পাঠ করবে। আমার ক্ষেত্রে তাই ঘটেছিল। আমার বাবা উচ্চশিক্ষিত মানুষ ছিলেন না, তিনি যে শিক্ষিত মানুষ ছিলেন তিনি বাংলাদেশে কিছু বই রাখতেন, পথের পাশে আমার বাড়িতে ছিল। আমার বাড়িতে অন্তত নজরুল রবীন্দ্রনাথের একটা কিছু বই ছিল, সেগুলো পড়তে পড়তে আমি এসেছি। অর্থাৎ পারিবারিক ঐতিহ্য একটা বড় ঐতিহ্য, পারিবারিক সংস্কৃতি বড় সংস্কৃতি এটা। আর দ্বিতীয়ত আমি বলবো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পাঠাগারগুলো আছে সেই পাঠাগারগুলোতে একই সঙ্গে পাঠাগার হিসাবে রেখে এগুলোকে অনলাইন লাইব্রেরিতে পরিণত করতে হবে, লাইব্রেরিতে পরিণত করতে হবে, তাতে অ্যাক্সেস দিতে হবে। আরেকটা কাজ করা যেতে পারে, আমি নতুন, আমার এই মুহূর্তে মনে আছে যে যে কোনো কাজে মানুষকে যদি অগ্রাধিকার দিতে হয় তাহলে তার শিক্ষার বিষয়টা, তার পছন্দের বিষয়টা নির্ণয় করার জন্য আপনি আপনার এলাকার কোন কোন পাঠাগারের সদস্য, এটা একটা বিবেচনা করা যেতে পারে। যেমন আইডি কার্ড, তেমনি একটা পাঠাগারের সদস্য কিনা, তাই না? লাইব্রেরির সদস্য কিনা, রিসোর্স সেন্টার আরএমসির সদস্য কিনা, রিসোর্স ম্যাটেরিয়াল সেন্টার যেখানে আছে, এমন করা যেতে পারে আমার মনে। এটা যদি করা হয় একটা ব্যাপার আছে। হ্যাঁ, না সেটা ঠিকই আছে, কিন্তু এটা করার জন্য যথেষ্ট পরিমাণ পাঠাগারও থাকতে হবে। সেই পরিমাণ পাঠাগার সত্যি কিন্তু নেই আসলে, যতই বলেন না কেন আমাদের শহরগুলোতে, বড় শহরগুলোতে হাতে গোনা হয়তো পাঠাগার আছে, কিন্তু আমি তো শহরের কথা বলতে, আমি তো শহরের কথা বলছি না, আমি বলছি গ্রামেই থাকতে হবে। এটা গ্রামে কিন্তু অসংখ্য ফুটবল মানে খেলার পাঠাগার আছে, অমুক পাঠাগার ইত্যাদি আছে, সেগুলোকে সরকারের উচিত হবে একটা প্রণোদনা দিয়ে সব জায়গায় এটাকে ডেভেলপ করে দেয়া। সেইটাই। এখন যেমন আমরা যেমন কম্পিউটার সেন্টার সারা উপজেলা লেভেল পর্যন্ত করে দিয়েছি। কম্পিউটার সেন্টার যদি করা যায়, কম্পিউটার সেন্টারের সঙ্গে এই ধরনের আরএমসি রিসোর্স ম্যাটেরিয়াল সেন্টার করা যেতে পারে। এটা একটা প্রগতি। এটা মানে অর্থের দিক থেকে বলবো না, যেমন আমরা যদি মিড লেভেল ইয়েতে চলে যেতে চাই, গ্রাজুয়েশন করতে চাই, শুধুমাত্র টাকার অঙ্ক $2000 বেশি হলেই আমাকে দিতে পারে তা না, পাশাপাশি জ্ঞানের ক্ষেত্রে আমার ইয়েটা কত দূর সেটাও আমার নির্ণয় করতে হবে। সেটাই। কিছুদিন আগে সারা পৃথিবীতে এটা জরিপ হলো যে জ্ঞান চর্চার দিকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, 138 নম্বরে আছে। সেইটাকে তো আমাদের একটা বার্তা হিসেবে নেওয়া উচিত এবং সেখানে কিছু বিনিয়োগ করা দরকার আসলে আর কি, এবং তার জন্য একটা সামাজিক চাপও থাকা উচিত বলে মনে করি। আপনার সংগঠন আছে, সেখান থেকে দাবিগুলো তোলা দরকার। আমরা আরেকটি প্রসঙ্গ আসতে চাই, এটি ঠিক এটার সঙ্গে যুক্ত নয়, যেহেতু আপনি নিজে বাংলা একাডেমিতে ছিলেন, বইমেলা পরিচালনা করেছেন অনেকবার, প্রকাশনা যোগাযোগ আছে, এই পরিপ্রেক্ষিতে বলছি, এই যে এই বছর করোনা পরিস্থিতির কারণে বলা হচ্ছে যে সম্ভবত এই বছর বইমেলা হবে না, বা হলেও কি আগে কেউ জানে না, আপনার কি করে চিন্তা ভাবনা আছে আদৌ হওয়া উচিত কিনা, আমার মনে হয় যে এটা দুঃখজনক, কিভাবে হতে পারে, কি করা উচিত, চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করা যেতে পারে, কারণ এটা হওয়া উচিত বলে আমি ব্যক্তিগত বিশ্বাস করি আর কি। এইটা আমরা কি কাঁচা বাজার বন্ধ করেছি? আমরা যদি হাতের পুরে বিশাল কাঁচা বাজার আমার বাম পাশে আছে, এটা বন্ধ করতে পেরেছি? আমরা বিশাল বিশাল গরুর হাটগুলো বন্ধ, মানে গরু যেখানে গরু জবাই করা হয়, আমি গরুর হাট মানে কোরবানির গরুর হাট বলছি না, বাংলাদেশের কোনো বাজারই খাদ্যের বাজার বন্ধ হয় নাই। খাদ্যের বাজার বন্ধ না হলে ওইখানে যদি স্বাস্থ্যবিধি মেনে মানুষ যেতে পারে, তাহলে বই মেলা সারা বাংলাদেশে একটা মাত্র বই মেলা, এবং সারা পৃথিবীতে এটা অনন্য বই মেলা। এই বই মেলার সঙ্গে আমি বলবো আমার রক্তের সম্পর্ক, ঘামের সম্পর্ক। আমি নিজ হাতে এই বই মেলার সদস্য সচিব ছিলাম অন্তত 20 বছর। তো এটার সম্পর্কে বলবো, এই বই মেলা বাঙালির প্রাণের মেলা, এবং এইখানে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই আমরা এটা করতে পারি, করা যেতে পারে, এবং এই সংস্কৃতিকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া এটা উচিত হবে বলে মনে হয় না। আমার মনে হয় এটা সবাই বিয়ে করবেন। আপনি বাসে তো কেউ স্বাস্থ্যবিধি মানছে না, না মানা সত্ত্বেও বাসে সবাইকে যেতে দিচ্ছেন, তাতে মানুষের কিছু হচ্ছে কি হচ্ছে না তার পরিণাম কেউ ভাবছে না। বই মেলায় গেলে কেন হবে? বরং আমি বলবো বই মেলা এটা করা সম্ভব। যেমন আমি একটা সহজ কথা বলি, বই মেলায় যারা ঢুকবে তাদের প্রত্যেকে মাস্ক যেমন থাকবে, ঢোকার মুহূর্তে সবাইকে স্যানিটাইজ করে যেতে হবে, এক ব্যাপার। আর সেখানে কায়িক দূরত্বটা বজায় রাখতে হবে। তারপরেও যে যদি
ইয়ে হয়, সেটা আমরা যারা ঢুকবে সে তার নিজের দায়িত্বে ঢুকবে। যেমন আমি নিজের দায়িত্বে বাসে উঠি, যেমন আমি নিজের দায়িত্বে বাজার করতে যাই, তাই না? এই ইয়েটা দিতে হবে। আরেকটা ব্যাপার কি, করোনার সঙ্গে সারা পৃথিবীর মানুষ এখন বসবাস করছে, আর করোনার জন্য টিকা বেরিয়ে আসছে, তাতে দেখা যাচ্ছে টিকাগুলিও 70% বেশি নাকি কাজ করে না। সব টিকা জুলাইয়ের আগে আসবে না। আমি বলবো এখানে একটা বড় কথা আমি বলি, বাংলাদেশে এমন কিছু মেডিসিন আছে যে আমরা ভেষজ মেডিসিন, যে মেডিসিনের কথা আমি বারবার বলেছি, হোমিওপ্যাথিক মেডিসিন আছে, প্রোফাইলেটিক ডোজ আমি দিয়েছি। আল্লাহর রহমতে আমি কিন্তু এখন পর্যন্ত ভালো আছি, এবং আমার এই এই প্রোফাইলেটিক ডোজগুলো যারা গ্রহণ করেছেন তারা ভালো আছে। আর সবচেয়ে বড় কথা হলো, স্বাস্থ্য বিধি মেনে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ভেষজ গ্রহণ করি সকালে, তাহলে আমার কিন্তু ইয়ে হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, অনেক কমে যায়। এই সমস্ত সদাচার, এই সদাচারী জীবনযাপন যদি আমরা করি, তাহলে বই মেলাকে ভয় করার, বই মেলার জনসংখ্যাকে ভয় করার কোনো কারণ আছে বলে মনে করি। এই নিয়ে তো তাহলে আমাদের আওয়াজ তোলা উচিত। আপনাকে আমরা দেখেছি অনেক সময় প্রতিবাদী ভূমিকা নিয়েছেন, যেমন হে ফেস্টিভ্যালের সময় প্রতিবাদী ভূমিকা নিয়েছেন। এখন কি আপনি রাইটার্স ক্লাব থেকে কি আপনি কি এটা সোচ্চার একটা মানে কর্মসূচি গ্রহণ করতে পারেন না? লেখকদেরও তো তাদের কণ্ঠস্বরে বলতে হবে, এটা লেখকদের প্রাণের মেলা এটা। সেক্ষেত্রে আমি আশা করছি আপনারা আরেকটু সরব হবেন, এবং এটার ক্ষেত্রে আমার মনে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা ব্যতিক্রমী বা একটা মানে একটা কোন বিশেষ পদ্ধতিতে হলো, অল্প দিনের জন্য হলো আর কি, আমার মনে হয় অল্প দিনের জন্য হওয়ার কোনো কারণ নেই, ওটা এক মাসের জন্য, এক মাসের জন্যই হতে পারে, আবহাওয়া যদি সাপোর্ট করে। এই ব্যাপারে আমি আপনাদের কাছ থেকে কিছু কর্মসূচি প্রত্যাশা করছি। যাই হোক, আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাই। সেটা হচ্ছে যে আপনার এখন এই মুহূর্তে আপনি তো অনেক ধরনের কাজ করেন, এই মুহূর্তে কি কাজ করছেন বা কাজ নিয়ে কি পরিকল্পনা আছে আপনার নিজের লেখালেখি নিয়ে, আবার বাংলাদেশের সাহিত্য নিয়েও আপনার প্রত্যাশা বা স্বপ্নের জায়গাটি কি, যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নিতেন আর কি। বাংলাদেশের সাহিত্য নিয়ে স্বপ্নের জায়গাটার কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে এখন কিন্তু সাহিত্যের একেবারে জোয়ার বলা যেতে পারে, প্লাবন বলা যেতে পারে, উপপ্লাবন বলা যেতে পারে এসেছে। বিশেষ করে তরুণ সমাজ এটা একটা সুলক্ষণ। সবাই আর কিছু না হোক, একসময় বাংলাদেশ তো হাইজ্যাকের দেশ হয়ে গেছিল, এই জায়গায় বাংলাদেশে গলা কাটার দেশ হয়ে গেছিল। এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি তরুণদের কলমটা সচল হয়েছে, এর চেয়ে বড় ইতিবাচক শক্তি আর কিছু নেই। এই যে কলমের শক্তি, এই কলমের শক্তিকে আমাদেরকে ব্যবহার করতে হবে ইতিবাচকভাবে, এবং ব্যবহার করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো কথা হচ্ছে সেটা কিভাবে, আমি সেটা এখনো কিন্তু বুঝতে পারছি না। তো করোনা থেকে মুক্তি পাওয়ার পর আমি আগে যেটা বললাম সেইভাবে মানে সবাইকে তাদেরকে দিতে হবে, পথ দেখিয়ে দিতে হবে, যেন আমরা ইতিবাচকভাবে জ্ঞান চর্চাটা করতে পারি। আমি আবার ট্র্যাক হারিয়েছি, কি বলছিলাম? না, সেটা ঠিক আছে। বাংলাদেশের সাহিত্য নিয়ে আপনার প্রত্যাশা, স্বপ্ন এবং আপনার প্রত্যাশা, এই প্রত্যাশা যদি তাই হয়, আমি যে বলি যদি তাই হয়, বাংলাদেশে এখন কিন্তু সাহিত্যের বহু ধরনের প্রকরণ নিয়ে লেখকরা কাজ করছে। তারা যদি অনুকূল পরিবেশ পায় এবং তারা নিজেরা যদি দায়িত্ব সম্পন্ন হয়, তাহলে বাংলাদেশ সাহিত্য এগুবে, এতে কোনো ইয়ে নেই। আমার কোনো মানে আমার কোনো এই নিয়ে আমার কোনো অন্য ধরনের নেগেটিভ কোনো ইয়ে নাই, এটা এগুবেই। তবে তার জন্য সরকারকে এবং প্রাতিষ্ঠানিকভাবে কিছু তাদেরকে সাহায্য পেতে হবে। যেমন একটা কথা বলি, বাংলাদেশে আমি যখন বাংলা একাডেমিতে ছিলাম, তখন ওই সময় আমি এটা পরিচালক ছিলাম বলেই বলছি, তরুণ লেখক প্রকল্প তৈরি করেছিলাম। সেই তরুণ লেখক প্রকল্পে 200 যে তরুণ লেখক তারা সাহিত্যকলার প্রশিক্ষণ পেয়েছিল, তারা কিন্তু বাংলাদেশে এখন বেশ সম্মুখসারী লেখকে পরিণত হয়ে আছেন। ফোনটাকে একটু যদি সাইলেন্ট করে দিতে পারেন। হ্যাঁ, ফোনটা তো আমার এখানে নয়, ইউবি একটু সাইলেন্ট করে দেন প্লিজ। সরি করতে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আমি জানি সেই তরুণ লেখক অনেকেই এখন প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকেই না এটা কিন্তু যারা আমরা অন্য দেশগুলো ভ্রমণ করেছি তারা তো জানি। আমি 85-এ যখন হাওয়াইতে গিয়েছিলাম, তখনই আমি এই ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলাম। কাজেই বাংলাদেশে এই প্রকল্পটা বাংলা একাডেমি নিয়েছিল, বাংলা একাডেমি নিতে পারে, শিল্পকলা একাডেমি নিতে পারে, প্রাতিষ্ঠানিক স্তরে নিতে পারে, আমরা এভাবে নিতে পারি। একটু সাইলেন্ট করে দেন প্লিজ। সাইলেন্ট করা যাচ্ছে না, বন্ধ করে দেন। বন্ধ করে দিচ্ছি। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ,
তো এই আচ্ছা, ঠিক যেটা আছে। বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ। আর আপনার নিজের কি পরিকল্পনা আছে? নিজের কাজকর্মের সাহিত্য চর্চা, আমি সামনে আমার ভবিষ্যতে কি করছেন, হুম, এখন কি করছেন এবং ভবিষ্যতের জন্য কি ভাবছেন? আমি শুধু একটা কথাই বলি, এখন প্রতিদিনই আমি লিখছি। আচ্ছা। আজকেও আমি কবিতা আপলোড করছি, গতকালকে 4টা কবিতা আপলোড করেছি। এই হুম, কবিতা হুম, হুম, কবিতার ক্ষেত্রে এই মুহূর্তে আমি যেটা লিখছি, আমি জলের গজল বলে হুম, হুম, ভিন্ন আঙ্গিকের, হ্যাঁ, হুম, গজলকে আমার মতো আঙ্গিকে নিয়ে এসে বাংলা ভাষায় আমি লেখার চেষ্টা করছি। হুম, এটা হলো আমার একেবারে সাম্প্রতিকতম কাজ। হুম, আর ইতিমধ্যে আমি বেশ কিছু অনুবাদও করছি। সেটি হচ্ছে হুম, পবিত্র কোরআন শরীফের অনুবাদ, মানে গদ্যে নয়, পদ্যে হুম, হুম, করা। অর্ধেকের মতো অনেক দূর আমি এগিয়েছি, কাজটা চলছে। হুম, হুম, আর আমার অজস্র, এই যে কাজটা করা উচিত, হুম, হুম, অজস্র গদ্য পদ্য কিন্তু হুম, ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে। হুম, হুম, অন্তত গোটা 50 পাণ্ডুলিপি তৈরি হতে পারে। আমি আস্তে আস্তে সেগুলিকে গোছাবার চেষ্টা করছি। আচ্ছা। তারপর আমার সামনের যে কাজ, সেটি হুম, হুম। হচ্ছে, এই স্বপ্নটা আমি বলতে চাচ্ছি না। না, না, আমি শুনতে আমি চাই। হ্যাঁ, 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 গদ্য কিংবা পদ্যে হ্যাঁ, আমি এমন একটি দীর্ঘ বয়ান লিখতে চাই, হুম, হুম, যে বয়ানের মধ্যে একজন ব্যক্তির প্রাগৈতিহাসিক শুরু থেকে হুম, হুম, দূরতম গন্তব্য পর্যন্ত হুম, হুম, একটা যাত্রার বিষয় থাকবে। হুম, এটা হুম, কবিতায় হতে পারে, এটা গদ্য। উপন্যাসেও হতে পারে। হুম, হুম, আমার মাথায় কাজ চলছে, এটা করতে গেলে হুম, 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 পৃথিবীর বিভিন্ন অঞ্চলের যে মিথগুলো এবং পৃথিবীর যে ইতিহাস, সেই ইতিহাসটা, হুম, হুম, মিথের পাশাপাশি মানুষের যে ধর্মবিশ্বাস, ধর্মবিশ্বাসের পর মানবিকতার যে বিকাশ, হুম, হুম, মানবিকতার বিকাশের পর মুক্ত মানুষের যে আবির্ভাব, হুম, হুম, এই সব কিছুকে নিয়ে হুম, হুম, ছোট হোক বড় হোক একরৈখিক একটা বয়ান তৈরি হুম, করা যায় কিনা, হুম, সেই চিন্তাটা আমার মাথায় আছে। আচ্ছা। না, এটা চমৎকার চিন্তা এবং আশা করি আপনার যে একটা স্বতন্ত্র কাব্যসত্তা আছে, কবিসত্তা আছে, তার ভিতর দিয়ে এটা ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি আরকি। তো আরেকটা কথা বলি, জি। আমরা কিন্তু 20 বছর ধরে রাইটার্স ক্লাব থেকে আন্তর্জাতিক লেখক দিবস ঘোষণা করেছি। হুম, তার হুম, মূল ব্যাপার হচ্ছে হুম, হুম, শান্তির পৃথিবী চাই, হুম, হুম, সৃষ্টিশীলতার বিনাশ নাই। হুম, মানে হুম, আমাদের সকল সাহিত্যকৃতির লক্ষ্য যেন শান্তি হয়, হ্যাঁ, যেন হ্যাঁ, মানবিক হুম, সৌন্দর্যের হুম, জন্য হুম, আমাদের সৃষ্টি হয়। হুম, 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 এবং এই লক্ষ্যে আমরা যে আন্দোলনটা তৈরি বাংলাদেশের রাইটার্স ক্লাব চালাচ্ছে, সেটাকে আমরা একটা প্রত্যাশিত একটা সফলতার দিকে এগিয়ে হুম, নিতে হুম। চাই। আমার মনে হয় যে কোনো কারণেই হোক রাইটার্স ক্লাবের কর্মকাণ্ডগুলো সম্পর্কে হয়তো প্রচার অতটা নেই। এটা বিভিন্ন জায়গায় আর একটু বৃহৎ পরিসরে ছড়িয়ে যাচ্ছে না। সেই কাজটাও বোধহয় আপনারা আরেকটু করার পরিকল্পিত দরকার, করা অবশ্যই দরকার সেটা। আছে আমি মনে করি আরকি। হ্যাঁ? আচ্ছা, আমরা শেষ করব। শেষের আগে আপনার একটা বাংলাদেশ ভাবনা, অর্থাৎ আগামী বছর না এই বছরই আমাদের সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে স্বাধীনতার, হ্যাঁ, সাড়ম্বরে। তো এই যে আজকে যদি আপনি পেছন দিকে তাকিয়ে দেখেন, মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের কি প্রত্যাশা ছিল, কি স্বপ্ন ছিল, আজকে কতদূর এসে পৌঁছেছি, সামনে আমাদের গতিটা কোন দিকে, সব মিলে আপনার এই মুহূর্তে স্বদেশ ভাবনাটার সঙ্গে আমরা খানিকটা পরিচিত হতে চাই। স্বদেশ ভাবনা, আমরা পদে পদে হোঁচট খেয়েছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং একটি মাত্র মানুষের একরৈখিক মনোভাবের জন্য, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে যুদ্ধ তিনি শুরু, এখন যুদ্ধ তিনি শেষ করা যেতে পারে। তার সঙ্গে যেটা ছিল অনমনীয়তা। যদি আমরা হাজার বছরের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটা বাদ দিয়ে দিই, তাহলে বাংলাদেশের স্বাধীনতা নেই, তাহলে বাংলাদেশ নাই, স্বাধীন সার্বভৌম সত্তা হিসেবে নাই। বাংলাদেশ জন্ম লাভ করার পর ৭৫ সালে বঙ্গবন্ধুকে যে সরিয়ে দিয়ে যে চেষ্টাটা করা হয়েছিল বাংলাদেশকে অন্য কিছু করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাকে চেতনাকে লুপ্ত করে দেয়া, যেটা যে যারা অন্ধ আর কি, সবসময় যারা অন্ধ, যারা বোঝে না ইতিহাসের মোড়, যারা বোঝে না, তারা এই কাজটি করতে চেয়েছিল। কিন্তু তারা জানে না, কেউ কোনো ব্যক্তিকে শরীরভাবে সরিয়ে দিলেই হবে না। তার আদর্শ যদি প্রথিত থাকে এবং সেটা যদি সচল থাকে, তাহলে কখনো সেটা যায় না। বাংলাদেশের ক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু কথা হচ্ছে এই, যে নৈয়ায়িক আদর্শের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা চেয়েছিলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ চেয়েছিলেন, সেটা নানা কারণে, প্রথম কথা হচ্ছে বিরোধী শক্তি 21 বছর ছিল, ফলে তারা একেবারে সম্পূর্ণভাবে বাংলাদেশের ইতিবাচক মুক্তিযুদ্ধের শক্তিকে শেষ করতে চেয়েছিল।
তাদের বাইরে গিয়ে তাদের বাংলাদেশ পিছিয়ে পড়ছে। সেইখান থেকে বাংলাদেশকে উঠে আসতে হবে। উঠে এসে আমি বলবো, আমি সেই বাংলাদেশকে চাই যে বাংলাদেশ শুধু লেখাজোকার বাংলাদেশ নয়, কাজ করার বাংলাদেশ। যে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের চিন্তা করেছিল, রূপরেখা দিয়েছিলেন, কি বাংলাদেশ? সেই সংসদে সংবিধানের বাংলাদেশ, মাঙ্গলিক বাংলাদেশ, যে বাংলাদেশের মূল ছিল গণতন্ত্র, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক শক্তি এবং তারপরে গণতন্ত্র। এর ভিতরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সামাজিক ন্যায় বিচার। আমরা বড় রাষ্ট্র হব, ধনী রাষ্ট্র, সবকিছু হবে, কিন্তু সেই রাষ্ট্রের সেই সম্পদটা যেন সুবন্টিত হয়, এই কাজটা করতে হবে। আমি তেমন একটি মঙ্গলময় সূর্যের বাংলাদেশ চাই, সোনার বাংলা চাই। সোনার বাংলা অবশ্যই চাই, কিন্তু সেই সোনার বন্টন যেন সুবন্টিত হয়, সোনার বন্টন যেন সদাচারী বন্টন হয়। এটাই কিন্তু এটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে এটা স্বপ্ন, যেই জন্য তিনি একরৈখিক একটা শাসন ব্যবস্থা তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, যাকে আমরা ভুল বুঝেছি, যাকে আমরা বাকশাল বলে গালি দিয়েছি, এবং এখনো আমরা তার শত্রুরা তাকে এই কথা বলে তাকে হটিয়ে দেই। কিন্তু তিনি তার মধ্যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্য চেয়েছিলেন। আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্যবাহিত মঙ্গলময় একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ 100% গণতান্ত্রিক, শতভাগ গণতান্ত্রিক, শতভাগ সদাচারী, শতভাগ অসাম্প্রদায়িক এবং শতভাগ সামাজিক ন্যায় বিচার যে ফল লাভ করবে। সমাজতন্ত্র মানে দেশে দেশে এক এক ধরনের। আমার দেশে আমার সমাজতন্ত্র, আমার সামাজিক ন্যায় বিচার ভিত্তিক, আমার কিন্তু সুবন্টন, এটাই আমি মনে করি। মঙ্গলময় রাষ্ট্রের জন্য বাংলাদেশে আর কোনো বিকল্প আছে বলে মনে করি। অনেক ধন্যবাদ। আমরা আপনার পাঠ শুনবো, তো তার আগে আমার এক বন্ধু এখানে যুক্ত হয়েছেন, সালাউদ্দিন। হ্যাঁ, আমি তাকে আশা করব সে কিছু বলবে আপনার উদ্দেশ্যে অন্তত। সালাউদ্দিন, তুমি যদি থাকো এখানে, তোমার মন্তব্যটা করে আমরা হুদা ভাইয়ের পাঠ শুনবো, সকণ্ঠের পাঠ শুনবো। সালাউদ্দিন। হ্যাঁ, তোমার মাইক্রোফোনটা একটু অন করো প্লিজ। হ্যাঁ সালাউদ্দিন, আচ্ছা, ওর বোধহয় কারিগরি অসুবিধা হচ্ছে মনে হয়। হ্যাঁ, মাইক্রোফোন এখন কিন্তু বন্ধ তার। হ্যাঁ, মাইক্রোফোন তো অন করতে পারছে না মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এইবার করতে পেরেছি, এইবার শোনা যাচ্ছে। এইবার সালাউদ্দিন, নূর ভাই আপনাকে শ্রদ্ধা আর সালাম। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন, শুভেচ্ছা। আপনাকে এত প্রাণোচ্ছল লাগছে, সেটা না বললে মানে শান্তি হচ্ছে না। কারণ আমরা সবাই কেমন যেন সবাই ম্রিয়মান সব অর্থেই। সেই আপনাদের কাছ থেকে আসলে আমাদের এটা কি প্রাণনা শব্দটা, প্রাণনা নেওয়া দরকার, প্রেরণা তো বটেই। আমার কাছে প্রথম দিকে আপনি, আমার খুব ভালো লাগবে কথা বলি, প্রাণনা শব্দটা আপনি বলেছেন, এই শব্দটা কিন্তু সবাই জানেন না, আসলে হয় কিনা আপনি নিশ্চিত না। না, হবে তো, প্রাণ থেকে প্রাণনা হবে, অবশ্যই। আমার বলতে ইচ্ছে করছে, প্রেরণার চেয়ে অনেক বেশি এটা, বেশি প্রাণিত থেকে প্রাণে, হ্যাঁ, প্রাণনা হবে। তো এখন যেটা আমি মাঝখানে এই কারিগরি সমস্যার জন্য অনেকখানি শুনিনি, কিন্তু প্রথম দিকে আপনি আপনার একটা বইটার নাম সমুদ্রে সমুদ্রপাত, অসম্ভব লেগেছে যে আমরা বিষয়টাকে যদি ওইভাবে আপনি যেভাবে ৭২-এ দেখিয়েছেন, দেখাতে পেরেছেন, এই বোধটা, এই দৃষ্টিটা যদি এখনো থাকতো, তাহলে কিন্তু আমাদের অনেক কিছুর জন্য আকুতি, হাহাকার বা এগুলো কিছুই মনে হয় থাকতো না। তা আমি এখনো ধন্যবাদ জানাই যে আপনি আপনার বইটার ওইরকম একটা নাম বাছাই করেছেন। এটা কেন আলোচক হয়তো একমত হতে পারেননি, উনি হয়তো তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ ভিন্ন। এখনকার বাংলাদেশে হলে উনি আমার মতন করেই বলতেন যে এই নামটা শুধু শুদ্ধই দাওনি, এই নামটা সবারই বোধ করা দরকার। এটাই ছিল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা হুদা ভাই, আমার লাইভে একটা কমেন্ট এসছে লন্ডন থেকে, আমাদের বন্ধু আলমগীর হক স্বপন, আলমগীর ফরিদুল হক, সে লিখেছে যে
It's great Khurshid asserting importance of Boimela, and Hudabhai also has shown his ontological interpretation of Boimela, giving significance how it is so attached to our cultural premise. Beautiful echoing together, and let it be our Boimela in continued spree in a small way or other. সে আপনাকে সায় দিয়েছে। ধন্যবাদ সকলকে, আলমগীরকেও ধন্যবাদ। আর আনিস আমি ভাই যদি সারা পৃথিবীতে এই ধরনের কমেন্টরি আর ইতিবাচক কমেন্ট আসবে, বই মেলা ফলে আমাদের মেলাটা করতেই হবে কিন্তু আর কি। যাই হোক, হ্যাঁ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার হুদা ভাইয়ের সকণ্ঠে কিছু পাঠ শুনবো, শোনার পরে ওনার একটু উপসংহার মন্তব্যের ভিতর দিয়ে আজকের অনুষ্ঠানে ইতি টানবো। হুদা ভাই, আপনার পাঠ পর্ব। ধন্যবাদ। আমি যখন পাঠ করতে যাচ্ছি, এই কবিতাগুলো বহুবার পঠিত হওয়া সত্ত্বেও আমার কণ্ঠে, যেহেতু আমি এই অনুষ্ঠানে প্রথম আসছি, আমার সামনে যেটা পড়ে গেল, আমার বাছাই ৭০ থেকে প্রথম কবিতাটি, আমরা তামাটে জাতি। যে তামাটে জাতির জন্য বোধ হয় আমাকে ওই জাতিসত্তার কবি এই কথাটা বলা হয়। কবি তো আমি বলি এখন জাতিসত্তার তো বটেই, মানব সত্তা, জাতিসত্তার পাশাপাশি মানব সত্তা একটা বড় ব্যাপার। সে এখন বাঙালি শুধু রাষ্ট্রীয় বাঙালি নয়, বিশ্ব বাঙালি এটাও। আর বাংলাদেশের জাতি, বাংলাদেশ জাতিটাকে আমি কিন্তু বৈশ্বিক জাতি বলে মনে করি, কারণ এই বাংলাদেশ জাতি আমাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য দিয়ে আমরা দেখি সারা পৃথিবীর সব নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য আমাদের ভিতর এমএস হয়ে আছে, তাই না? তারপর আবার যদি যে বৈশিষ্ট্যের কথা বলি সেটাও তাই, আমাদের যে লৌকিক বৈশিষ্ট্য সেটাও তাই, আমাদের যে যে বৈশিষ্ট্য আত্মিক বৈশিষ্ট্য সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা তামাটে জাতি। রোদ্দুরে নিয়েছি আর বৃষ্টিতে বেড়েছি, সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি, আমরা তামাটে জাতি, আমরা এসেছি। আগমনী স্মৃতি হয়ে লেগে আছে 18 জীবন, আমাদের জন্মনগ্ন জাতিস্বর পায়, যৌবন ঘুঙুর হয়ে যায়, বেজে যায় ব্রহ্মাণ্ডের মতো এক স্বয়ম্ভু স্বপন, সব স্মৃতি সব ধ্বনি একাঙ্গে পুষেছি, আমরা তামাটে জাতি, আমরা এসেছি। কেউ কেউ তুলধারী, কেউ কেউ বেহালা বাদক, কারো হাতে একতারা, কারো হাতে ধারালো ফলক, অনন্ত সময় জুড়ে, জমি জমা জুড়ে আমরা তো উৎসবে মেতেছি, আমরা তামাটে জাতি, আমরা এসেছি। সমুদ্রের তলরূপী, গুহারূপী, মাতৃ গর্ভরূপী, হৃদয়ের স্বপ্ন সজ্জা ছেড়ে সঙ্গীন সদৃশ সব লাঙল উঁচিয়ে মার্চ পাস্ট করতে করতে আমরা এসেছি, আমরা তামাটে জাতি, আমরা এসেছি। এই আশা, এই গতি ভাষা, এই পথে রচিত হলো আমাদের সব ভালোবাসা। ভালোবাসা জ্যোৎস্না রাতে অশ্রান্ত বর্ষণ, ভালোবাসা তীব্রতাপে ভুবন কর্ষণ, ভালোবেসে জীবনকে আনন্দ চেয়েছি, আমরা তামাটে জাতি, আমরা এসেছি। রাজ ধর্ম পিছে ফেলে গোত্রের আরতি, লোক ধর্মে লোক সঙ্গে সুদীক্ষা নিয়েছি, আমরা তামাটে জাতি, আমরা এসেছি, আমরা এসেছি। বাহ, অসাধারণ। এই কবিতাটি 1969 থেকে 1972 সনের মধ্যে লেখা, বাংলাদেশ স্বাধীন হচ্ছে। তারপর আমি দ্বিতীয় যে কবিতাটি পড়তেছি, এটাও দেশ ভাষাভিত্তিক, আমার এই সাম্প্রতিক সময়ের লেখা কবিতা। যখন বাঙালি আর শুধু ঘরের ভিতর, ঘর কোনো বাঙালি বিশ্ব বাঙালি হয়ে গেছে এবং একটা ভাষা রাষ্ট্র আবাসিত হয়ে উঠেছে। আমার জন্ম কক্সবাজারে, যাকে আমি বলি দরিয়ানগর, তাকে নিয়েই এই কবিতাটি লেখা। এই কবিতাটি শুরু হয়েছিল বাংলাদেশের বাইরে, লেখা শুরু হয়েছিল, বাংলাদেশের ভিতরে এসে সব আমি সম্পূর্ণ করেছি 2012 সালে। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ, দরিয়ানগরে জন্ম, পৃথিবীর সর্বপ্রান্ত আমার স্বদেশ। এ বাংলার হাটে মাঠে, ধানি রং কিষানির বাটে, নদী ও নারীর মাকে, পাক পাখারির ঝাঁকে, হাজার বছর ধরে জীবনের আনন্দরা হাঁটে। সম্পান ভাষায় তারা আঁশ নাই দরিয়ার তরঙ্গে অশেষ, যত দূর বাংলা ভাষা তত দূর
এই বাংলাদেশ। সাইবেরিয়ার সাদা বরফের টুকরো মুখে সিডনি টরেন্টো হয়ে হাজার ডানার পাখি উড়ে যায় অতি দূর আমাজন বাঁকে। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জগতের 3 ভাগ জল খুঁটে খুঁটে মাদাগাস্কার ঘুরে এসে পলিস্রুতে তাহিতির ঘাটে ভাটিয়ালি ভাউয়াইয়ার তাম্রবর্ণ সহুদর সহুদর হাটে একতারা দোতারার সুরে সুরে আওলায় বাউলের আলু থালু কেশ। যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ। আমাকে চিনেছে লাল কাঁকড়ার হানা, মালকা বানুর ডানা, রূপচান্দা লইট্টা আর ইলিশের কেউ। উজান ভাটির স্রোতে দরিয়ার মা চিংড়ি, সূর্যাস্তের ঢেউ। শখ খুন আর্যয়ার অনার্যের কলল মানব স্রোতে অনন্তর শান্তি বিশ্বে আমাকেই ডাকে। সাদা কালো তামাটে মানুষ গায় মহুয়া মলুয়া পালা, হাঁটে তারা মানব সাগর তীরে গায়ে লাল সবুজের বেশ। যতদূর বাংলা ভাষা, যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। এই দুটি কবিতার পরে হুম। আমি বোধ হয় আমার সর্বশেষ কিছু লেখা হ্যাঁ জলের গজল বলছিলাম, হ্যাঁ ওইখান হ্যাঁ। থেকে দু একটি গজল আচ্ছা আমি পাঠ করে শোনাচ্ছি। আচ্ছা। এই করেই আমার পাঠ আমি শেষ করে দেব। হুম ধরা যাক প্রথম ইয়েটা জলের গজল 23। মুহূর্তে অনন্ত গেথে অনন্তে অনন্তে হেঁটে এখানে এসেছি। কখনো হেঁটেছি পায়ে, কখনো ডানায় আর কখনো হামায়। উড়ে উড়ে ঘুরে ঘুরে গগনে গগনে আমি কেবল হেঁটেছি। হেঁটে হেঁটে কায়াহীন ছায়াহীন শূন্য পূর্ণ তোমাকে পেয়েছি। এবার যাব না ফিরে, সাঁতরাবো তীরে তীরে জলের গভীরে। দেখবো আমাকে আমি, দেখবো তোমাকে আমি, ধীরে ধীরে ধীরে। আলোর করাতে আমি এই ব্রহ্মাণ্ড চিরে চিরে তোমাকে চেয়েছি। আমার ভিতরে তুমি, আমার ভিতরে আমি, শূন্য পূর্ণ তোমাকে পেয়েছি। এ যুদ্ধ মিলন নয়, এ যুদ্ধ বিরহ নয়, অহরহ তুমি আমি এ যুদ্ধ চেয়েছি। এ যুদ্ধ যুদ্ধের যুদ্ধ, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ, যুদ্ধে যুদ্ধে শূন্য পূর্ণ তোমাকে পেয়েছি। জলের গজল 24। বনপথ ছেড়ে যদি মনপথে যাই, বিপাশা কাতর আমি মৃগয়া হারা। আমাকে দেখায় পথ বাগু বাঘিনী, আমার বিকল্প কোনো পথ জানা নাই। আমার দুহাতে আছে তীর ধনু, মাথায় পালক শোভা মুখোশের মুখ। মধ্যপথে বাঘিনীর যখন হালুম, পালাবার আর কোনো পথ জানা নাই। দাঁত মেলে হেসে উঠে বিকট বাঘেরা, আমাকে করতে থাকে খুব জেরা কেরা। পরিণাম জেনে আমি বোকা এক রোখা, আমার তো আর কোনো পথ জানা নাই। যখন সবাই হাসে আমি বলি হাসো, হে বাঘিনী আমাকেই খেতে ভালোবাসো। তোমার আহার আমি, তুমিও আমার, আহারের অন্য কোনো পথ জানা না। হুম, বাহ। আমার মনে হয় এখানেই শেষ হ্যাঁ, করা হ্যাঁ, যেতে পারে। অনেক ধন্যবাদ। আর আপনার আরো দুটো মন্তব্য এসছে। আমাদের আহমদ মাজার, আমাদের লেখক বন্ধু, সে নিউ ইয়র্কে থাকে এখন। সে শুনছে অনুষ্ঠান, দুটো মন্তব্য করে আমি পড়ে শোনাই আপনাকে। সে লিখছে যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে হুদা ভাইয়ের শ্রেষ্ঠ কবিতার প্রকাশনা উৎসবের আয়োজন করেছিলাম। জনাকীর্ণ সে আয়োজনে তখনকার অনেক সুধীজন উপস্থিত ছিলেন। খুব ভালো আলোচনা হয়েছিল তার কবিতা নিয়ে। এটা একটা। আর 2 নম্বর হচ্ছে যে পুস্তক প্রকাশনার পেশাদারিত্বের সঙ্গে সার্বিক রাষ্ট্র সংস্কৃতির সম্পর্ক আছে। কেবল পেশি শক্তি বা সংগঠিত অন্যায়ের মাধ্যমেই যদি রাষ্ট্রীয় নানা ক্ষেত্রের গন্তব্যে পৌঁছার উপায় থাকে, তাহলে পুস্তক প্রকাশনা অপেশাদার হবে না। পুস্তক ব্যবসাও তাহলে নানা অন্যায়ের মাধ্যমে সম্পন্ন হতে থাকবে, পেশাদারিত্ব আসবে না। এটা তার একটা ঠিক মন্তব্য আছে। আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই আর কি। তো আমরা শেষ করব। শেষ করার আগে আপনার কাছ থেকে একটা উপসংহার মন্তব্য, একটা ক্লোজিং রিমার্ক দিয়ে আমরা শেষ করব আর কি। আজকে গোটা অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আপনার একটা যদি উপসংহার মন্তব্য পাই আমরা। মানুষ তো প্রাকৃতিক ভাবেই এই পৃথিবীতে আসে একটা সীমিত জীবনের জন্য, সীমিত সময়ের জন্য।
তারপর তার কাজ হচ্ছে তার আগের যে জীবন, আমরা যাকে বলি প্রায়র আর্ট, পূর্ব জ্ঞান, হুম হুম তার সঙ্গে পরিচিত হন। এটাই হলো শিক্ষা। হুম তারপর মানুষের নিজের ভিতর একটা চেতনা থাকে, নিজস্ব চেতনা, যা দিয়ে সে অন্য কিছু শনাক্ত করতে পারে। আমরা মনে করি এটা প্রাইমারি ইমাজিনেশন। সেই ইমাজিনেশন মানুষের ভিতর থাকে এবং সেটা দিয়ে সে তৈরি করে তার বিবেক। সেই বিবেককে যুক্ত করে তারপর শিক্ষাকে সে সম্পূর্ণ করে। সম্পূর্ণ করার পর একটা সদাচারী সমাজ গঠন করে, যেখানে প্রত্যেক ব্যক্তি স্বাধীন। এটার নামই গণতন্ত্র। এই যে গণতান্ত্রিক বোধ নিয়ে, আলোর পিপাসা নিয়ে, জ্ঞানের পিপাসা নিয়ে যে সমাজ এগোয়, সেটাই সদাচারী, সেটাই আলোকিত সমাজ। আমরা কথার কথায় আলোকিত সমাজের কথা বলি। হুম আলোকিত সমাজের প্রথম শর্ত পাঠ, হুম দ্বিতীয় শর্ত হলো সংজ্ঞা, সেলফ নলেজ, হুম হুম নিজের জ্ঞান। তৃতীয় জিনিসটা হচ্ছে তারপরেই আমি নতুন নিউ নলেজ, উইজডম তৈরি করতে পারবো। হুম আসুন আমরা জ্ঞান ভিত্তিক, প্রজ্ঞাভিত্তিক একটা সমাজের দিকে আলোকিত মানুষ হিসাবে এগিয়ে যাই। শুধুমাত্র অর্থের, বৃত্তের পাহাড় গড়ে লাভ নেই। অর্থবৃত্তের পাহাড় আমরা গড়ব, কিন্তু সেই বৃত্তকে আমরা সদাচারী জ্ঞান ভিত্তিক বন্ধনে হুম হুম আমরা উদ্যোগী হব। হুম জন্মশতবর্ষে, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ যখন পালন করছি, আমরা যখন বাংলাদেশের 50 বর্ষ পূর্তি পালন করতে যাচ্ছি, আমাদের স্বাধীনতাকে আসুন এইভাবে আমরা ইতিবাচক সদর্থক করে। হুম। অনেক ধন্যবাদ। খুবই চমৎকার একটি উপসংহার মন্তব্য করেছেন এবং এটা আমাদের মনে হয় আমাদের প্রত্যেকেরই আমাদের একেবারে আকাঙ্ক্ষার কেন্দ্রে থাকা উচিত আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে হুদা ভাই, এবং ধন্যবাদ যারা এখানে অনুষ্ঠানটি দেখলেন আজকে লাইভে। হ্যাঁ, আমি আবারও আমরা আগামী বৃহস্পতিবার ফিরে আসব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ হ্যাঁ। একদম